আসসালামু আলাইকুম ইমরান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা অনেকেই ম্যাথের ওয়ান শট একটা ক্লাস আসিলা গুচ্ছের জন্য। তো গুচ্ছের আমরা এই এক ক্লাসে সকল ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেখবো, যেগুলো পরীক্ষায় আসার মতো। এবং এখান থেকে আশা করা যায় 10 থেকে 15টা এমসিকিউ তোমরা কমন পাবা। ডিরেক্ট কমন না পেলেও এখান থেকে টাইপ কমন পাবে ইনশাল্লাহ। তো ক্লাসটা অবশ্যই স্পিড বাড়িয়ে দেখে নাও যদি তোমার তাড়া থাকে, অথবা তুমি চাইলে পিডিএফ এ দেখতে পারো। ঠিক আছে, পিডিএফ দেখে যেখানে তোমার প্রবলেম হচ্ছে সেটা তুমি আমাদের ক্লাসটা দেখে বুঝে নিতে পারবা। তো ঠিক আছে, তো স্পিড বাড়ায় ক্লাসটা দেখে নাও, অথবা পিডিএফটা দেখবা। পিডিএফটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ, তো ওখান থেকে দেখে নিও। আমরা কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, শেষ সময় শেষ রাতে রিভিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা তুমি কমন পাও বা না পাও, তুমি যদি দেখো তাহলে তোমার রিভিশনটা অন্ততপক্ষে হবে, এইটাও তোমাকে পরীক্ষার হলে হেল্প করবে আশা করা যায়। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা দেখো প্রথমে এমসি অনেকগুলা, মানে সবগুলা র্যান্ডম। ঠিক আছে, র্যান্ডম ভাবে সাজানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো প্রথম যে প্রশ্নটা, ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত বল 100 মিটার 100 মিটার দূরে ফিরে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আর দেওয়া আছে। তো তোমাকে বলছে যে ভূমি থেকে শূন্যে নিক্ষিপ্ত একটি বল 100 মিটার দূরে ফিরে আসে। ভূমিতে ফিরে আসে মানে এটা তোমাকে আর দেওয়া থাকবে। সেটার বিচরণকাল, বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, বিচরণ পথের সর্বাধিক উচ্চতা মানে কি? সর্বাধিক উচ্চতা কিন্তু এইচ। ঠিক আছে, তাহলে নিক্ষেপণ কোণ কত? নিক্ষেপণ কোণ কত? তাহলে নিক্ষেপণ কোণ এবং হচ্ছে সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক পাল্লা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে 4h/r, 4h/r। এটা হচ্ছে এটা সূত্র বা কন্ডিশন। ঠিক আছে, তো এখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারো। ঠিক আছে, থিটার মান, তাহলে থিটার মান কি হবে? তো থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স চলে আসে এই পাশে, ট্যান ইনভার্স 4 × h। তাহলে h এর মান কত? 75/4, 75/4 ইনটু, ঠিক আছে, ডিভাইড বাই r এর মান কত দেওয়া আছে? 100। তো তুমি এটার সাথে এটা কাটলো, 4 4 কাটা গেল, উপরে থাকলো কত? উপরে থাকলো 75, নিচে থাকলো 100। তো 75 কে আমরা 25 দিয়ে কাটতে পারি, সেটা কত? 3 হচ্ছে, আর এটাকে 4 হচ্ছে, তাহলে 3/4। তো এখন কথা হচ্ছে, দেখো তো ট্যান ইনভার্স 3/4 আছে কিনা। তো ট্যান ইনভার্স 3/4 কোথাও নাই, তাহলে আমাদের হয় সাইন অথবা কজে কনভার্ট করতে হবে। দেখো, কজে যদি আমি নেই, তাহলে কজ নিলে কি নিচে থাকে হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান কি তোমার জানা আছে? উপরে থাকে ভূমি আর নিচে থাকে অতিভুজ। আর সাইন নিলে কি থাকে? উপরে থাকে লম্ব, নিচে থাকে অতিভুজ। দেখো, সাইন যদি নেই তাহলে উপরে কি থাকবে? লম্বটা থাকবে, 3 থাকবে। দেখো তো সাইনের সাথে 3 আছে নাকি? 3 আছে, 3/4 হওয়ার সম্ভাবনা। দেখো আমরা অতিভুজটা চেক করবো, অতিভুজ বের করলে হয়ে যাবে। তাহলে তুমি যদি অতিভুজ বের করো, অতিভুজ অতিভুজ সমান কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 9 এর পুরো স্কয়ার, 3 এর পুরো স্কয়ার মানে 9, 4 এর পুরো স্কয়ার মানে 16। তাহলে 9 যোগ 16 মানে কত? রুট 25। 25 রুট করলে কত হয়? 5। তাহলে দেখো সাইন যদি নিতাম তাহলে কি হতো? 3/5 হইতো, বাট 3/5 তো হচ্ছে না। তাহলে আমরা cos এর মানটা নিব। দেখো cos যদি নাও, তাহলে cos ইনভার্স তাহলে কি হচ্ছে? ভূমি, ভূমি কত? 4। ভূমি লম্ব বাই ভূমি, না ভূমি হচ্ছে নিচেরটা, তাহলে ভূমি বাই অধিভুজ কত? 5। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো cos ইনভার্স 4/5 আছে। তাহলে এভাবে চেক করতে হবে। হ্যাঁ, যদি ট্যানের ডিরেক্ট উত্তর না হয় তাহলে সাইনে কনভার্ট করতে হবে, না হলে কজে কনভার্ট করতে হবে। তো এটা বিপরীত ত্রিকোণমিতিতে তোমার কিন্তু কাজে লাগবে। তো এই টাইপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এই যে এখানকার সূত্রগুলো অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, গতিবিদ্যার যে সূত্রগুলো আছে না, বিচরণকালের সূত্রগুলো, এগুলো কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে যে কোণিকের প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণ পরামিতি একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এক্স এর বদলে তোমাকে টি দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে, এরকম সমীকরণ দেওয়া থাকবে। তো এই ধরনের সমীকরণ তুমি কি করবা? এখান থেকে টি এর ভ্যালুটা বের করবা। টি এর ভ্যালু দিয়ে, মানে টি দিয়ে এটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে প্রথমে ওয়াই ইকুয়াল তোমার 280 দেওয়া আছে, তুমি এখান থেকে কি বের করবা? টি এর মানটা বের করতে পারবা। ঠিক আছে, দেখো ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে? 280। তাহলে তোমার টি সমান কত হবে? টি সমান হচ্ছে 2a ডিভাইড বাই টি। এটা গেল আমাদের 1 নাম্বার থেকে আমরা পাইলাম। এখানে আমরা এটাকে 2 নাম্বার ধরি, তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে টি স্কোয়ারের ভ্যালুটা তুমি পাচ্ছ। তো টি স্কোয়ার মানটা কত হচ্ছে? টি স্কোয়ার সমান তোমার হচ্ছে x-3 ডিভাইড বাই a। এবার তোমার কাছে এই টি এর ভ্যালুটা এখানে বসাই দাও, টি এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দাও। তাহলে বসাই দাও, তাহলে দেখো কত আসছে। এবার থাকতে তোমার হচ্ছে এটা কিন্তু 2, এটা তোমার হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, এটা আমরা ঠিক করে দিই। টি সমান হবে হচ্ছে y/2a। ঠিক আছে, তো y/2 এর ভ্যালুটা আমরা কি এখানে বসাই দেব? x-3 ডিভাইড বাই, আচ্ছা y বাই, দেখো টি স্কোয়ার আছে, টি এর ভ্যালু পুরো স্কোয়ার হবে, তার মানে এখানে হবে y স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু a স্কোয়ার ইকুয়াল টু কত হবে? x-3 ডিভাইড বাই a। তাহলে দেখো ওই পক্ষে যদি a উঠাই দাও, তাহলে তোমার এই পাশে কি থাকে? y স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু x-3। এটা কার সমীকরণ বলো তো? y স্কোয়ার ইকুয়াল টু 4x। এটা একটা কিসের সমীকরণ? এটা পরাবিতের সমীকরণ না? তাহলে অবশ্যই আমি বলতে পারি এটা একটি পরাবিতের সমীকরণ। আর পরাবিতের যে শীর্ষ সেটা কি হবে? y এর সহগ। দেখো যদি এমন থাকে, যদি এরকম থাকে সমীকরণ, তাহলে আমরা কি লিখতে পারি? যে y মাইনাস, যদি y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল যদি দেওয়া থাকে এরকম 4a ইন্টু
এক্স মাইনাস আলফা, তাহলে শীর্ষ কি হবে, শীর্ষ হবে তোমার হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এখানে এক্স মাইনাস থ্রি আছে, তাহলে আলফা কত 3, আর এখানে ওয়াই মাইনাস জিরো, তারপর হোল স্কয়ার লেখা যায় না, তাহলে বিটার মান কত 0, তার মানে শীর্ষ কি হবে, শীর্ষ হবে তোমার হচ্ছে 3,0। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উত্তর। তো এই যে তোমাকে প্রথমে বের করতে হলো যে এটা কোন ধরনের কোণিক, দেন এটা শীর্ষ কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো এইভাবে যখনই তোমাকে পরামিতিক বলবে তখন তুমি যেটা দাও সে থিটা থাকলে থিটার ভ্যালু বের করবা, বের করে এখানে থিটার ভ্যালুটা বসাবে, এরকম ভাবে দুইটাকে আপস মে মানে দুইজনে কি করতে হবে, মানগুলো বের করতে হবে। ঠিক আছে, আবার যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও তুমি বের করতে পারো, যদি তোমাকে এখানে স্কোয়ার না থাকে। ঠিক আছে, যদি এখানে টি স্কোয়ার একটাতে টি স্কোয়ার একটা টি স্কোয়ার নাই এরকম থাকলে তুমি এক্স এর ভ্যালু বসাই দেবা, আর যদি দুইটাতেই টি স্কোয়ার না থাকে, যদি এখানেও টি এখানে টি, তাহলে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুটা বের করবা। ঠিক আছে, যদি থিটা দেওয়া থাকে দেখবে যে cos থিটা sin থিটা দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করো। ঠিক আছে, cos থিটা প্লাস sin থিটা থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করবা। আচ্ছা, এবার দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার বাই এত, যখনই যখনই তোমার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া থাকবে তখন তুমি চেষ্টা করো তোমার ভিতরে কি 1/x বা 1/x স্কোয়ার এই ফর্মেটে আনার। দেখো আমরা নর্মালি এক্স ইকুয়াল কত ইনফিনিটি, তাই না, তাহলে 1/x এটা সমান কিন্তু 0 চলে আসবে, এটা সমান কিন্তু 0, বাট যদি x বসাও তাহলে কিন্তু ইনফিনিটি, তাহলে 1/x আনলে কি পাবো 0 পাবো, তাহলে আমাদের টার্গেট হবে 1/x আনার। ঠিক আছে, তাহলে দেখো 1/2 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে এখান থেকে কমন এখান থেকে কমন, তাহলে এখানে কি কাজ করলে আমরা x নিতে পারি বলো তো। দেখো এখান থেকে আমরা যদি x স্কোয়ার কমন নিই, যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই, এখান থেকে এক্স কিউব কমন নিই, এখানে এক্স স্কোয়ার কমন নিই, এখানে এক্স স্কোয়ার কমন নিই, তাহলে এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা এই মানগুলাই ডিরেক্টলি এখানে অ্যান্সার করবো। ঠিক আছে, দেখো এখানে আমরা এখানে কিভাবে করতে হবে, তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে ভিতরে কি করা, ভিতরে ভ্যালুগুলো বসানো, মানে যেটা সর্বোচ্চ আছে না সর্বোচ্চ ঘাত সেটা দিয়ে তোমাকে মানগুলো বের করা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায় 2 ডিভাইড বাই আমার নিচে আছে কত এক্স টু দি পাওয়ার 4, আমরা যে লিমিটটা রাখতেছি। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 2 ডিভাইড বাই দেখো কি আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে কি করতে পারি এক্স টু দি পাওয়ার 4 ও তুমি কিন্তু ডাইরেক্ট কমন নিতে পারো, এক্স টু দি পাওয়ার 4 তুমি চাইলে ডাইরেক্ট কমন নিতে পারো, তাহলে এখানে কত আসছে দেখো 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 তোমার এখানে আসে, এরকম আসলো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তুমি এখান থেকে কি লিখতে পারো 3 ডিভাইড বাই, তুমি চাইলে এখানে এক্স কিউব কমন নিতে পারো। ঠিক আছে, এক্স কিউব কমন নিতে পারো, তাহলে এক্স কিউব কমন নিলে এখান থেকে তোমার চলে আসে এখানে 1 প্লাস তারপর 7 বাই এক্স কিউব চলে আসলো। ঠিক আছে, তারপর দেখো প্লাস এখানে চলে আসলো কত 5 ডিভাইড বাই, তুমি যদি এক্স স্কোয়ার কমন নাও তাহলে কত থাকে 1 প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো চলে আসে প্লাস 6 ডিভাইড বাই 1 মাইনাস 6 স্কোয়ার, তো এখানে x, তো এবার আমাদের করতে হবে কি আমরা বাইরে আমাদের এক্স স্কোয়ারকে কমন নেব, বাইরে কি করব এক্স স্কোয়ারটা কমন নিয়ে নেব। তো যদি বাইরে থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, দেখো যদি বাইরে থেকে এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমাদের সবগুলো ভ্যালু হচ্ছে যখন এক্স স্কোয়ার নিচ্ছি, যখন এক্স স্কোয়ার নিচ্ছি আমাদের এক্স স্কোয়ার আগে থেকে আছে, তো এখানে আমরা সবগুলো থেকে কি করবো ভিতর থেকে এক্স স্কোয়ার গুলো কমন নেবো, এক্স স্কোয়ার কমন নিলে আমরা নিচে এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার উঠে যাবে, এক্স স্কোয়ার উঠে যাবে। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার কাটার জন্য আমরা কি করলাম ভিতর নিচের থেকে সবগুলো থেকে এক্স স্কোয়ার কমন নিছি, যখন কাটাকাটি যাবে যখন কাটাকাটি যাবে তখন তুমি একটা মান পাবে এরকম যে 2 ডিভাইড বাই ইনফিনিটি, কেন এই যে এক্স স্কোয়ার যেখানে থাকবে সেখানে তুমি ইনফিনিটি বসাবা, আর 1/x স্কোয়ার থাকলে কি আসে 0, তো আমরা বললাম তাহলে 2 বাই এত, তাহলে এটা 0 চলে আসছে, এটা 0 চলে আসছে, এটাও 0, দেখো এখানে কি হচ্ছে এখানে 1 প্লাস 1/x স্কোয়ার চলে আসছে, তাই না, তাহলে 1/1 প্লাস x স্কোয়ার আসলে তোমার এতটুকুর জন্য 0 আর পাচ্ছ, এটা তো 1 আসছে, তাহলে 1 প্লাস 0 এটার মধ্যে কি আছে 1 6 মাইনাস 0, তো এই টোটাল মাত্র এই দুইটা মান থাকলে আমার এক্সিস্ট করতেছে, বাকি সবগুলো কি 0 0 হয়ে যাচ্ছে, দেন তুমি 5 প্লাস 6 এটা যোগ করলে 11 এই মানটা পাবা। যখনই তোমার ইনফিনিটি থাকবে তখন তুমি চেষ্টা করো ভিতরে ভিতরে কি এই যে লবে চেষ্টা করবা যে সর্বোচ্চ ঘাত আছে সেটা কমন নেয়, কমন নিলে তোমার এখানে আরো সামনে এই পাশে কিছু থাকবে ওগুলো কাটাকাটি করে একটা মান তোমার চলে আসবে। ঠিক আছে, আর নরমালি কি হয় নরমালি যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, তাহলে কি করবে উপরে এবং নিচে সর্বোচ্চ সহগের অনুপাত, সর্বোচ্চ সহগের অনুপাত নিলে তুমি কি অ্যান্সার পেয়ে যাবে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে। ঠিক আছে, এরপর দেখো এক্স স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 14 ইকুয়াল টু উপবৃত্তের নিয়ামক রেখা দ্বয়ের মধ্য দূরত্ব, তো অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে, এবং সূত্র জানার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এ আর বি বড় কিনা। দেখো নিচে এটা হচ্ছে এ স্কোয়ার সমান কত 30, আর বি স্কোয়ার সমান কত দেওয়া আছে বি স্কোয়ার দেওয়া আছে 14, তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এ গ্রেটার দেন বি, তাহলে এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে সূত্র আছে নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে দূরত্ব সূত্র হচ্ছে 2 ইনটু এ বাই ই। ঠিক আছে, এই সূত্র তোমাকে লাগবে, তো এখানে তোমাকে ই এর মান বের করতে হবে আর এ এর মান লাগবে। ঠিক আছে, তাহলে ই আমরা কি পাবো ই সমান হচ্ছে √1 মাইনাস যেটা বড় সেটা হচ্ছে নিচে, বড়টা নিচে আর ছোটটা হচ্ছে উপরে। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসে দাও, √1 মাইনাস বি স্কোয়ার মান কত 1 মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে 14,
আর নিচে কত হবে 30। তো দেখো 30 থেকে 14 বাদলে উপরে থাকে 16 আর নিচে থাকে কত 30। ঠিক আছে, তাহলে 16 কে রুট করলে কত হয় 4 থাকে আর নিচে দেখো 30 থাকে, তাই না? তো 30 কে আমরা রুট 30 লিখতে পারি, অথবা আমরা কোনোভাবে গুণ করতে পারতেছি না, তো আমরা রুট 30টাই রাখবো, আমরা কাটাকাটি চলে যাবে। দেখো ই এর মান পেলাম, আর এর ভ্যালু কত, এখানে a স্কয়ার সমান পাইছে হচ্ছে রুট a স্কয়ার পাইছে 30, তাহলে এর মান কত হবে √30। তাহলে আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ সূত্রটা বসাই দেব। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, 2a বাই এর মান কত হবে 2 ইনটু এর মান কত, এর মান পাইছে √30, ই এর মান পাইছে কত 4 বাই √30। তো এই √30 কে উপরে চলে যাবে না, 30 30 গুণ হয় √30 গুণ 30 হয়, তাহলে 30 বাই এখানে তোমার হচ্ছে 2 আছে, ঠিক আছে, তাহলে 2 গুণন 30 ডিভাইড বাই 4, তাহলে এটা দিয়ে কাটলে 2 থাকে, এটা দিয়ে কাটলে কত থাকে 15 থাকে, তাহলে মানে 15 হচ্ছে আমাদের উত্তর, 15 হচ্ছে উত্তর। তো এভাবে সূত্র জানা থাকলে তুমি ইজিলি মানগুলা বের করতে পারো। তারপর দেখো এ দেওয়া আছে, বি বাহু দেওয়া, বি স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সরলরেখার উপর স্থ পি অফ এ বিন্দুর স্থানাঙ্ক কত, তার মানে এইটা আর এটাকে একটা সরলরেখা নির্দেশ করবে, এই সরলরেখার উপর যদি এই বিন্দুটা হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত বের করতে বলছে। তাহলে যদি বিন্দুর স্থানাঙ্ক যদি তিনটা, দেখো এটা দ্বারা বলছে কি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, অর্থাৎ যেই সরলরেখা এ বি এই সরলরেখার উপর পি বিন্দু অবস্থান করছে, তার মানে তিনটা সরলরেখা একই, কি বলতো, একই সরলরেখায় অবস্থান করছে তিনটা বিন্দু। তাহলে এটার শর্ত কি জানি, যে এটা এটার ঢাল ইকুয়াল, তুমি এটা এটার ঢাল লিখতে পারো, ঠিক আছে। তাহলে এ বি এর ঢাল ইকুয়াল টু বি সি এর ঢাল তুমি লিখতে পারো, অথবা এপি এর ঢাল ইকুয়াল টু এ বি এর ঢাল তুমি লিখতে পারো, যেটা খুশি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এপি এর ঢাল বের করব। তাহলে এপি এর ঢাল কি হবে, ঢাল মানে কি দেখো তো, ঢাল মানে হচ্ছে y2 উপরে হবে কি y2 মাইনাস y1, তার মানে a মাইনাস -1 ডিভাইড বাই a মাইনাস 3, কি বললাম এপি এর ঢাল, এটা কি হবে এপি এর ঢাল ইকুয়াল আমরা কি করব এ বি এর ঢাল, ঠিক আছে, যদি একই সরলরেখায় অবস্থান করে, ঠিক আছে, ঢাল দিয়ে কি হবে সমান হবে। তাহলে এ বি এর ঢাল, তাহলে বি মাইনাস, তাহলে 1 মাইনাস 3, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমরা 1 মাইনাস 3 হবে উপরে, y না লিখে x এর মানটা বসাই দিয়েছি এখানে। দেখো উপরে হবে y2 মাইনাস y1, তার মানে এখানে হবে 3, আর এখানে তোমার হবে হচ্ছে -1, একটু উল্টা পাল্টা হয়েছে, নিচে হচ্ছে x এর সহগ বিয়োগ করতে হবে। এবার দেখো এখানে 1 মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে -2 মাইনাস -1, তো এখান থেকে ক্যালকুলেশন করলে এর মানটা পাবো, যেহেতু দুইটা এ এ, তাহলে এর মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে উপরে থাকলো কত a মাইনাস 3 আর নিচে থাকলো কত a প্লাস 1 ইকুয়াল, দেখো 1 এখানে -2 থাকে ডিভাইড বাই এখানে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে -1 থাকে, কাটাকাটি করো আর আর গুণ করলে তোমার এখানে মানটা পাওয়া যাবে a মাইনাস a প্লাস 3 ইকুয়াল হচ্ছে -2a -2a -2। তাহলে এখান থেকে এবার চলে আসলে কত আসছে +2a, না a হচ্ছে +2a মাইনাস a এর 3 এবার চলে গেল দেখো মাইনাস, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -5 চলে আসছে a এর মান। তাহলে এটার স্থানাঙ্ক কত আছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত a, a না, তাহলে a এর মান আসছে -5, তাহলে অবশ্যই স্থানাঙ্ক কি হবে -5, -5, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো এইভাবে যদি একই সরলরেখা অবস্থান করে, যদি বলে একই সরলরেখা, দেখো তিনটা বিন্দু একটা সরলরেখা মানে কি একই সরলরেখা অবস্থান করে বা সমরেখ, তো সমরেখ হলে এই শর্ত, একই সরলরেখা হলে এই শর্ত, এই টাইপে ভাবে করবা, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 4y - x 4y - 3x 4y - 3x এত এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এক দুইটা রেখার, দুইটা দেখো সরলরেখা, সমান্তরাল সরলরেখা না, x এর সহগ y এর সহগ সমান, যদি x এর সহগ y এর সহগ সমান থাকে এবং কনস্ট্যান্ট পদে যদি ভিন্ন থাকে তাহলে এটা কি সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি c1 - 0 ডিভাইড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে c1 কত, প্রথমটার কনস্ট্যান্ট সেটা কত 12 মাইনাস দ্বিতীয়টার কনস্ট্যান্ট কত 3, এটা অবশ্যই উপরে ধনাত্মক হইতে হবে, √a স্কয়ার মানে কি x এর সহগ y স্কয়ার। যদি দেখো যে x এর সহগ y এর সহগ সেম নাই, বা তুমি 2 দিয়ে ভাগ করলে পরেরটা পাবা, দেখো এখানে 8y থাকলো, সাপোজ এখানে 8y থাকলো, এখানে -6x থাকলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু এই মানটা পাবো আগেরটা, মানে দুইটার x এবং y এর সহগটা তোমাকে সেম করতে হবে, অথবা যদি গুণিতক আকারে থাকে, কি করে গুণিতক আকারে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে যা থাকে এটা কি 2 দিয়ে ভাগ করলে তা থাকে, এরকম গুণিতক আকারে থাকলে কিন্তু সরলরেখা তোমাকে 1 বানাইতে হবে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে বা 2 দিয়ে গুণ করে 1 বানাইতে হবে। তাহলে এখানে a স্কয়ার, a কত x এর সহগ -3 পুরো স্কয়ার, -3 স্কয়ার, b কত, b হচ্ছে y এর সহগ স্কয়ার, ঠিক আছে। তাহলে উপরে দেখতে পাচ্ছ 12 - মানে 9, আর নিচে থাকলো দেখো 9 16 মানে √25 পরে √5 9/5 হচ্ছে আমাদের উত্তর। এটা কি সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব।
দেখো এক্স এর কোন মানের জন্য y = x ln x এর লঘুমান নির্ণয় করা যায়, তাহলে কোন মানের জন্য, তার মানে অবশ্যই তোমাকে প্রথমবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে একবার ডিফারেন্ট করলে আমরা কি পাবো, এখানে x y z এর মান তুমি পাই যাবে, তার মানে y ড্যাশ এটা সমান তুমি লেখা যায় x ln x, তার মানে এটা ইউ এর সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার মানে সাইডে যদি লিখি, দেখো y ড্যাশ প্রথমবার অন্তরীকরণ করলে কি x এর মান পাবো, y ড্যাশ সমান কি হচ্ছে, আমরা কি করব ইউ এর সূত্র করব, তাহলে 1/x প্লাস ln x, তাহলে এখান থেকে দেখো কাটা যাচ্ছে কত 1 প্লাস ln x। তাহলে লঘুমান এবং গুরুমানের জন্য আমরা কি জানি y ড্যাশ ইকুয়াল কত হবে 0 হবে, তার মানে 1 প্লাস ln x ইকুয়াল কত হবে 0। ln x এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে -1 হচ্ছে। দেন এখান থেকে তোমাকে x এর মানটা বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে কি করতে হবে x এর মানটা তোমাকে বের করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের dy/dx এর জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এই মানটা পাচ্ছ, তাহলে লনটা তুলতে হলে কি করতে হবে, ওই পক্ষে ই নিতে হবে, তাহলে x ইকুয়াল কত পাবা ই ইনভার্স, তার মানে অথবা 1/e তুমি, অর্থাৎ লঘুমান ও গুরুমানের জন্য x এর মানটা আমি পাইলাম, এটা x এর মান কত পেলাম 1/e। এবার আমাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করতে তাহলে কি পাচ্ছ, এখানে 0 হচ্ছে আর এখানে কত 1/x, ঠিক আছে। তাহলে এবার এখানে তোমার x এর মানটা বসাতে হবে, x এর মানটা বসাইতে হবে, তাহলে x এর মান বসালাম 1/e হলো, ঠিক আছে, y/e হলো। তাহলে 1/e এই মানটা কি অবশ্যই ধনাত্মক, এই মানটা কি e এর মান কিন্তু 2.71 এটা একটা মান আসে, তাই না। তো e এর মানটা কি অবশ্যই যেহেতু ধনাত্মক, তার মানটা কি অবশ্যই ধনাত্মক আসবে। তো ধনাত্মক আসলে কি হবে, মানটা আমরা কি করব, মানটা পাবো লঘুমান পাবো। তাহলে কোন শর্তে, যদি x এর মানটা 1/e হয়, যদি x এর মানটা 1/e হয় তাহলে আমরা কি লঘুমান পাচ্ছি, অতএব তাহলে x = কত হবে, x = 1/e, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো কোন শর্তে বলছে না, তাহলে কোন শর্তে x এর কোন মানের জন্য, তাহলে এটা হবে কি 1/e মানের জন্য, ঠিক আছে, 1/e অথবা e ইনভার্স 1, ঠিক আছে। তো লঘুমান বা গুরুমান বলে তুমি জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে f'(x) এটা সমান কি 0 বসাই দিবা, যে মানটা পাবা এখানে যদি দুইটা মান পাও, যদি দুইটা মান পাও দেন তুমি হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েট করলে মানগুলো বসাবা, যার জন্য পজিটিভ মান আসবে ওইটার জন্য লঘুমান পাবা, আর যার জন্য নেগেটিভ মান ওইটার জন্য গুরুমান পাবা, ঠিক আছে। এরপর দেখো এখানে x² - 8x + 4y - 4 = 0 কোন একটি দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ মানে কি নিয়ামক রেখার পাদবিন্দু, ঠিক আছে, নিয়ামক রেখা দ্বিকাক্ষ দুইটা একই জিনিস, নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে সমীকরণ দেখো একটা চলকের উপর স্কয়ার, একটা চলকের উপর স্কয়ার না, তার মানে এটা একটা কি, এটা কিন্তু পরাবৃত্ত নির্দেশ করবে, এটা কি নির্দেশ করবে পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত তোমাকে কি করতে হবে, সাজাইতে হবে, কি করতে হবে সাজায় লিখতে হবে, ঠিক আছে। তাহলে যদি সাজায় লেখো তাহলে তোমার সমীকরণটা এই টাইপের আসবে যে x² = 4ay এরকম টাইপে আসবে। তাহলে এরকম গঠন তোমাকে দিতে হবে। দ্বিকাক্ষের সমীকরণের সূত্র কি, দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক, দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক তোমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আমরা কিভাবে শর্টকাটে বের করব, দেখো শর্টকাটে বের করা হচ্ছে, তো দ্বিকাক্ষের সমীকরণটাকে লিখতে হবে। দেখো যখনই x² 4 হয় তখন কি থাকে 0, 0, হচ্ছে কত 0, হচ্ছে -a। তাহলে এখানে আমরা ইজিলি আগে কি বের করব, আগে শীর্ষ বের করব, আগে কি বের করব শীর্ষ। তো শীর্ষ বের করার একটা শর্টকাট আছে, শর্টকাট কি, যার উপরে স্কয়ার ওইটাকে ওই চলককে কি করা, ওই চলককে ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা কি করব ddx অফ কার উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার, তাহলে x এর যে পদগুলো আছে তাকে ডিফারেন্সিয়েট করব dx, এটা ইকুয়াল কত 0 লিখব। তাহলে দেখো 2x - 8 = 0, তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেয়ে গেলাম কিন্তু অলরেডি, এবার 4 চলে গেল। দেখো x এর একটা স্থানাঙ্ক আমরা অলরেডি পেয়ে গেছি 4, আচ্ছা শীর্ষের স্থানাঙ্কের জন্য আমরা কি পেলাম 4 পেলাম। এবার y এর মান বের করতে হবে, তাহলে এবার x = 4 এটা তুমি বসাও 1 নম্বর সমীকরণে, 1 নং এ বসাও, এটাকে আমরা 1 নং ধরে নিলাম, এটাকে 1 নং ধরে নিলাম, 1 নং এ বসাই। তো বসাইলে আমরা y এর মান পাবো, ঠিক আছে, বসালে কি পাবো y এর মান পাবো। দেখো কত হচ্ছে, তাহলে 16 হচ্ছে -4 32 যোগ হচ্ছে 4y - 4 = হচ্ছে 0। তাহলে দেখো এখানে কত আসছে, তোমার পাচ্ছ হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে -4y, এটা 4 এর সাথে y আছে -4, আর এখান থেকে এটা বিয়োগ করলে 16 থেকে এটা বাদ দিলে কত হবে -16 মাইনাস, তাহলে এখানে -20 হচ্ছে, তাই না। তাহলে 4y = কত হচ্ছে 20, তার মানে y = কত হচ্ছে দেখো 5, তাহলে y এর মান তুমি পেলে 5। তাহলে নরমালি শীর্ষ কত হলো 4,5, ঠিক আছে। এবার এই শীর্ষ যেটা পাবা, শীর্ষ যদি আলফা বিটা হয়, শীর্ষ যদি আলফা বিটা হলে, শীর্ষ আলফা বিটা হলে তোমার হচ্ছে দ্বিকাক্ষ হবে, দ্বিকাক্ষ এটা হবে হচ্ছে তোমার আলফা ইনটু বিটা মাইনাস এ, ঠিক আছে। যদি তোমার সমীকরণটা কেমন হয়, সমীকরণটা যদি x² = 4ay হয়, যদি এখানে y থাকে তাহলে কি হবে আলফা মাইনাস বিটা মাইনাস এ, তাহলে এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এর মান কিভাবে বের করব, এর মান বের করা খুবই শর্টকাট আছে। এর মান a = হচ্ছে তোমার যে চলকের উপরে পাওয়ার 1, যে চলকের উপর পাওয়ার 1 ওইটা আমরা ডানে নিয়ে যাব, ঠিক আছে। ডানে নিয়ে যাওয়ার পরে যেটা পাচ্ছি দেখো 4y + 4y, ডানে নিয়ে গেলে কি -4 হয়েছে, তাহলে y এর সহগ নেব, তাহলে -4
ডিভাইড বাই এখান থেকে স্কোয়ারের শক, তাহলে 4 ইন্টু স্কোয়ারের শক। দেখো স্কোয়ারের শক কত, এক্স স্কোয়ারের শক কত 1 না 1, তাহলে 1 এটাকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছ, এর মান কত পাচ্ছ, এর মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছিলাম, দিকাক কত আলফা ইন্টু বিটা -1, এখানে আলফার মান কত, আলফা হচ্ছে 4 আর বিটা হচ্ছে 5, তাহলে দিকাক কি হবে, দিকাক হবে তোমার 4,5 -1, তার মানে কত দেখতে পাচ্ছি 4,6, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো 4,6 কিন্তু আমাদের উত্তর। তো এইভাবে কিন্তু শর্টকাটেও অ্যান্সারগুলো বের করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমে শীর্ষ বের করার শর্ত কি, যার উপরে স্কোয়ার আছে ওই পদগুলো নিয়ে, অর্থাৎ ওই চলকের পদগুলোকে অন্তরীকরণ ইকুয়াল 0 করলে এক্স এর মান পাবা। যদি এক্স স্কোয়ার থাকে, যদি ওয়াই স্কোয়ার বলতো তাহলে কি ওয়াই এর পদগুলো নিয়ে আমরা ইকুয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 রাখলাম। তো মান পাবো একটা, ওই একটা মান এক নম্বর বসে দিলে আরেকটা চলকের মান পাবো। ঠিক আছে, এবার দিকাক্ষ বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার সমীকরণ হবে কি আলফা কমা বিটা মাইনাস এ, দেন বসাই দেবা। ঠিক আছে, যদি এরকম থাকে, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থাকে, তাহলে কি করবা আলফা মাইনাস এ, আর এখানে হবে ডিরেক্ট বিটা। ঠিক আছে, এটা হবে, এটা মনে রাখবা। তো সমীকরণটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এরপর দেখো 3, এখানে আমরা কি আমরা চলে আসলাম যোগজীকরণে। তো যোগজীকরণের ম্যাথগুলো খুবই ইজি বের করা যায়। দেখো এখানে সাইন এক্স আছে, তো তোমাকে জেড ধরার ম্যাথগুলো করতে হবে। তো তোমাকে এমন একটাকে জেড ধরতে হবে যেন অপর ওই জেডকে অন্তরীকরণ করলে অপরটা পাও, অন্তরীকরণ করলে কি পাও, অপরটা পাও। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই যে ই টু দি পাওয়ার যেটা সবসময় দেখো ই এর পাওয়ার যেটা থাকে না ওইটাকে ধরার চেষ্টা করো, ই এর পাওয়ার যেটা থাকবে ওইটাকে ধরার চেষ্টা করো। তাহলে ই এর পাওয়ার কত cos 3x, এটাকে যদি তুমি জেড ধরো, দেখো এটাকে অন্তরণ করলে কিন্তু sin x পাওয়া যায়, মাইনাস পাওয়া যায়, বাট মাইনাসটা কমন নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা জেড ধরবো কাকে, জেড ধরলাম cos 3x কে। ঠিক আছে, তো 3x কে আমরা কি করবো, অন্তরীকরণ করবো। তাহলে এই পাশে dz হবে ইকুয়াল কত, মাইনাস 3 cos 3x কে ডিভাইড করলে কত হয়, -3x ইনটু dx, তাই না। 3x কেন, দেখো cos x কে করলে হয় sin x, যাকে x ধরছি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা কি পেলাম 3 ইনটু sin x sin 3x dx, আর এই 3x এর ডিভাইড করলে কত 3, সামনে মাইনাস আছে, তো মাইনাসটা আমরা আউট করে দেবো, এখানে -dz লিখবো। ঠিক আছে, এবার তোমাকে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু একটা নির্দিষ্ট যোগ আছে, মানে লিমিট দেওয়া আছে। তো লিমিট তোমাকে যখন x তুমি কি ধরছিলা, তুমি z ইকুয়াল টু ধরছো না cos 3x, তো তোমাকে x এর ভ্যালুগুলোর জন্য তোমাকে z এর মানটা বের করতে হবে। ঠিক আছে, x এর ভ্যালুগুলোর জন্য z এর মান বের করতে হবে। তাহলে x ইকুয়াল যখন 0, তখন z সমান কত হচ্ছে cos 0, না cos 0 মান কত 1, আবার x ইকুয়াল টু যখন π/2, তখন z ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 3π/2, তাই না। আর 3π/2 হলে মান কিন্তু তোমার চলে আসছে 0, z এর মান কত 0। তাহলে এবার নতুন করে লিমিট কি হবে, নতুন করে লিমিট হবে তোমার, যখন ছিল x এর মান 0 তখন কত হয়েছে, তখন z হয়েছে 1, আর যখন হয়েছে π/2 তখন হলো z এর মান কত 0। ঠিক আছে, আচ্ছা, আর দেখো এখানে কি হলো, এখানে আমরা পাইলাম হচ্ছে dz এর জায়গায় কি পেলাম মাইনাস, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস আসবে, আর আগে থেকে 3 আছে, তাহলে -3 চলে আসবে এখানে। আর তোমার এখানে sin x dx, এই যে sin 3x dx, এটা সমান আমরা কি লিখবো dz, আর সামনে কি -3, এই -3টা আবার সামনে চলে আসবে, তাহলে এখানে তোমার আরেকটা 3 বসবে, এখানে আগে থেকে একটা 3 ছিল, -3 সামনে, তাহলে -3 এখানে 9 চলে আসবে। ঠিক আছে, আলটিমেটলি আচ্ছা, এখানে দেখো 3 আছে না, এই 3 সহই আমরা ধরছি। ঠিক আছে, 3 সহই আমরা এখানে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, দেখো 3টা যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাও, 3টা যদি আমি অন্তরীকরণের মধ্যে নিয়ে যেতাম, এই 3টাকে ভিতরে নিয়ে যাইতাম। ঠিক আছে, তাহলে কি হইতো, যে 3 sin x dx, 3 sin 3x dx, এটার সমান আমরা কি ধরছি, এটার সমান আমরা dz ধরছি। ঠিক আছে, এই 3টাকে ভিতরে নিয়ে, তাহলে 3টা কি গন হয়ে যাবে, আউট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে নতুন করে পাচ্ছি কত, নতুন করে পাচ্ছি একটা জাস্ট মাইনাস আসবে সামনে, জাস্ট কি আসবে একটা, এখানে তো মাইনাস dz সমান মাইনাস পাইছি, তাই না, এখানে সমান মাইনাস আছে, তাহলে এখানে তোমার ই টু দি পাওয়ার, আমরা এখানে জাস্ট মাইনাসটা দিয়ে দিব, আর লিমিটটা কত হচ্ছে 0 থেকে, এখানে যখন 0 ছিল তখন হয়েছে 1, আর যখন π/2 তখন হয়েছে 0। তাহলে তোমার এখানে ভ্যালুটা হচ্ছে কত, ই টু দি পাওয়ার z ইনটু dz। ঠিক আছে, এতটুকু মানে আমি জাস্ট পাইলাম। তাহলে ই টু দি পাওয়ার z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে মানটা কত পাই, এখানে মাইনাস থাকবে, ই টু দি পাওয়ার z হয়, তাই না, ই টু দি পাওয়ার z হয় 1 থেকে 0, ই টু দি পাওয়ার z হয়। তাহলে এখন তুমি চাইলে ভ্যালুটা বসায় দাও, তাহলে কিন্তু মান পেয়ে যাবে। তাহলে এখানে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার z, এখানে প্রথমে আপার লিমিট বসাবো, ঠিক আছে, লোয়ার লিমিট বসাই দেন আপার লিমিট আমরা ক্যালকুলেশন করে দিব। তাহলে আমাদের আপার লিমিট কত 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 1, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ই -1 হবে আমাদের উত্তর। ঠিক
আছে, e-1 হবে উত্তর। তো এইভাবে তোমাকে জেড ধরে অঙ্কগুলা দেখতে হবে, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলা এই টাইপটা গুরুত্বপূর্ণ, এই টাইপটা গুরুত্বপূর্ণ, এই টাইপের একটা প্রশ্ন তুমি পাবা, যেটাকে জেড ধরছো মানে অপরটা অন্তরীকরণ করে পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে, যেটা ডিএক্স এর সাথে থাকবে, ডিএক্স এর সাথে যেটা কোন অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো a গ্রেটার দেন 1 হলে ddx অফ ln a টু দি পাওয়ার x এর সূত্র কত, তাহলে ln a টু দি পাওয়ার x, তাহলে ln a টু দি পাওয়ার x এর আলাদা করে সূত্র নাই, তাহলে আমরা কি করব, এটাকে x ধরতে পারি। তো এটাকে দেখো, এটা একটা আলটিমেটলি কিন্তু ধ্রুবক, তাহলে আমরা এই যে লন থাকলে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে না, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে d dx অফ x ln a, ঠিক আছে। তাহলে আমরা এখানে x ln a এটাকে জাস্ট অ্যাপ্লাই করব, ওকে। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখো লন এটা কিন্তু আলটিমেটলি কনস্ট্যান্ট, এটার ভিতরে কিন্তু কোনো চলক নাই, আছে লনের মধ্যে কোনো চলক নাই, লনটাকে আমরা বাইরে বের করে দেবো, তাহলে লনটাকে যদি বাইরে বের করে দিই, তাহলে আলটিমেটলি কি থাকে, ddx অফ x, ddx অফ x, তাহলে x কে ডিফারেন্স করলে কত হয়, 1 থাকে, তো আলটিমেটলি অ্যানসার কত, অ্যানসার কিন্তু ln a ইনটু 1, তার মানে ln a হচ্ছে উত্তর, তো ইজিলি বের করা যায়। আর যদি এরকম থাকলো, সূত্রটা মাথায় রাখবা, ddx অফ a টু দি পাওয়ার x যদি বলতো, তাহলে কি লিখতাম, a টু দি পাওয়ার x ln a, ঠিক আছে। এই সূত্র থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এখানে কন্ডিশনটা মনে রাখবা, যদি লন থাকে উপরে পাওয়ারটা কি আসে, সামনে চলে আসে। যে এবার দেখো e টু দি পাওয়ার y tan ইনভার্স x ইকুয়াল টু, এটা একটা শর্টকাট ফরম্যাটে করা যায়, দেখো e টু দি পাওয়ার y আছে না, তাহলে তুমি y e এর পাওয়ার যত আছে না, এটার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করো, তাহলে এটার সাপেক্ষে অন্তরীকরণ হলে কি আছে, উপরে e টু দি পাওয়ার y থাকে, আর এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কি হচ্ছে দেখো তো, tan ইনভার্স x আছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/1 প্লাস x স্কয়ার লিখতে পারি, আর যেহেতু x আছে তাহলে আমরা কি করব, dx বাই dy লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো তোমাকে বের করতে বলছে dx বাই dy, আর e টু দি পাওয়ার y সময় তুমি কি লিখলা, tan ইনভার্স না, তাহলে মানগুলো বসাও, e টু দি পাওয়ার y এর জায়গায় কি বসাবা, tan ইনভার্স x বসাবা, তাহলে tan ইনভার্স x ইকুয়াল এই পাশে কত পাইছো, 1/1 প্লাস x স্কয়ার ইনটু কত, এটা আছে তোমার dx বাই dy, dx বাই dy, তো তোমাকে dx বাই dy এর মানটা বের করতে বলছে, তাহলে এটা কি উপরে গুণ করে দাও, তাহলে অ্যানসার কত পাবা, অ্যানসার পাবা দেখো এখানে এরকম চলে আসে যে 1 প্লাস x স্কয়ার ইনটু tan ইনভার্স x ইকুয়াল হচ্ছে dx বাই dy, এবং এটাই আমাদের চাইছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এটা আমাদের অপশন কই আছে দেখো, এটা আমাদের অপশন আছে কই, বি নাম্বার অপশন দেওয়া আছে, বি নাম্বার অপশন রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে খুব ইজিলি এই প্যাটটা করে ফেলতে পারো। এরপরে দেখো x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25, বৃত্তের জ্যা কেন্দ্রে π/2 কোণ তৈরি করে, জ্যাটির দৈর্ঘ্য কত, বৃত্তের জ্যা কেন্দ্রে থিটা কোণ তৈরি করে, থিটা কোণ যদি তৈরি করে, তাহলে এটা যে শর্টকাট ফর্ম আছে সেটা তোমার হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 2 ইনটু sin ইনভার্স d ডিভাইড বাই 2r, দেখো 2r এটা হচ্ছে ব্যাসার্ধ, 2r rটা হচ্ছে কি ব্যাসার্ধ, dটা হচ্ছে জ্যা, d হচ্ছে জ্যা, আর হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে মান d এর মান তোমাকে বের করতে হবে, তাহলে তুমি এখানে কি লিখবা, থিটা বাই 2 ইকুয়াল কত, সাইন ইনভার্স d এর মান বের করতে হবে আমাকে, d, আর r এর মান দেখো, এই যে এখানে সমীকরণটা কি হচ্ছে, এই যে 25 এর পুরো স্কয়ার না, তার মানে 5 এর পুরো স্কয়ার, তাহলে এই 5টা কি, 5টা আছে r, তাহলে ব্যাসার্ধ কত r, তার মানে 2 গুণন 5, ঠিক আছে। তাহলে সাইন এবার চলে গেলে কি আছে, সাইন ইনটু, দেখো থিটার মান কত, π/2 কোণ, তাহলে π/2 মানে 90 ডিগ্রি, 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45 ডিগ্রি, তাহলে এখানে থাকো 45 বা π/4 ইকুয়াল কত, d ডিভাইড বাই 25, 10, এখানে 2 গুণন আর কি, 2 গুণন 5, 2 গুণন 5, এখানে আমরা একটু ইয়া করে লিখি, একবারে লিখতে পারি, এখানে 2 গুণন, তার মানে তোমার মানটা কত আসছে, এখানে 10 চলে আসে, d বাই 10, তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারো, তাহলে d সমান কত হচ্ছে 10 ইনটু সাইন π/4, আর সাইন π/4 মানে কত, সাইন π/4 মানে হচ্ছে 1/√2, তাহলে 10 ইনটু 1/√2, তাহলে উভয় পক্ষে যদি √2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো কত আসে, 5 বাই, এবার নিচে 2, 5√2, এটা কিন্তু আসে, তো এটাই কিন্তু উত্তর। 10 বাই, এটা সমান কি, 10/√2 নিলা, লব এবং হরকে √2 দিয়ে গুণ করলে নিচে 2 চলে আসার উপরে √2 দিয়ে হয়ে যায়, তাহলে 2 দিয়ে 10 এ কাটলে 5 হয়, তাহলে 5/√2 হবে উত্তর, ঠিক আছে। তো এটা তো বোঝার কথা শর্টকাটে। এবার দেখো sin ইনটু আলফা মাইনাস π/6 প্লাস sin ইনটু আলফা প্লাস π/6, এই ফরম্যাটটা কিভাবে করতে হবে, তো এটা চেষ্টা করে দেখবা, যদি এরকম কোণে দেওয়া থাকে না, তো তুমি দেখবা যে π/2 মাইনাস আলফা বা পাই প্লাস আলফা এরকম ফরম্যাটে আনা যায় কিনা, পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। তো এরকম ফরম্যাটে আনা গেলে তোমার কিন্তু অ্যান্সারটা ডিরেক্ট 0 চলে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার দেখো 0 আছে, 1 তো হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না, তাহলে 0 যদি থাকে অপশনে, তাহলে দেখবা যে এটার মান 1 আনা যায় কিনা, চিহ্ন ভিন্ন করা যায় কিনা। তাহলে আমরা পাই মাইনাস π/6 আছে, এখানে দেখো আলফা মাইনাস π/6, তাহলে তুমি যদি এটা যদি পাই থেকে পাই প্লাস এটা করো, তাহলে দেখো অপরটা কিন্তু পাওয়া যাচ্ছে, দেখো সাইন ইনটু আলফা মাইনাস π/6 প্লাস সাইন ইনটু আলফা প্লাস এটা, অর্থাৎ এই যে এই মান থেকে যদি বাদ দাও, তাহলে পাই প্লাস করলে কিন্তু কি 3 নম্বর চতুর্ভাগে কিন্তু সাইনের মানটা নেগেটিভ, দেখো পাই প্লাস
আলফা মাইনাস পাই বাই 6, এটা করলে কি হচ্ছে দেখো, এটা কিন্তু পাই হবে। তাহলে আলটিমেটলি দেখো আলফা প্লাস পাই মাইনাস পাই বাই 6, দেখো 6 পাই মাইনাস পাই মানে 5 পাই বাই 6 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটা এখানে কিন্তু আলফা 5 পাই বাই পাই 5 পাই বাই 6 এটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক না? তাহলে তুমি আলফা প্লাস, অর্থাৎ এই থিটার মানে তোমাকে সেম রাখতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে থিটা থাকবে না, এখানকার থিটাও সেম করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে পাই প্লাস এটা করলে, পাই প্লাস এটা করলে আমরা কি এই থিটাটা পাচ্ছি। তাহলে একই জিনিস না? তাহলে সাইন পাই প্লাস যদি হয় পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা এগুলো কত, মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এখানে থিটা কত, থিটা কিন্তু আলফা মাইনাস পাই বাই 6। তাহলে মান বসায় দাও, সাইন আলফা মাইনাস পাই বাই 6 মাইনাস সাইন আলফা মাইনাস পাই বাই 6, দুইটা একই জিনিস কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এটা কি হবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো এইভাবে কিন্তু এই যে কোণগুলো আছে না, এই যে কোণগুলা, এই কোণগুলোকে তোমাকে সেম বানাতে হবে, ঠিক আছে? সেম বানাতে হবে। তো হয় তুমি পাই প্লাস মাইনাস করবো, অথবা পাই বাই টু প্লাস মাইনাস আলফা, এরকম কন্ডিশনে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এ এবং এ টু ট্রান্সপোজ বি, এ ট্রান্সপোজ প্লাস বি সি ম্যাট্রিক্সের দুইটা ক্রম 4/5 5/2 হলে সি ম্যাট্রিক্সের ক্রম কত, সি ম্যাট্রিক্সের ক্রম কত, মাত্রা কত? তাহলে দেখো এ ট্রান্সপোজ বি, দেখো যোগফল মানে কি, যোগফল মানে দুইটার মাত্রা সেম হইতে হবে, তার মানে বি এর মাত্রা যায় এ ট্রান্সপোজের মাত্রা তাই। তাহলে এখানে বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে 5/2, তার মানে এই টোটাল যোগফলের মাত্রা কিন্তু 5/2, তার মানে এখানে 5/2 এটা হবে কি 5/2, এটা হচ্ছে যোগফলের মাত্রা, ঠিক আছে? তার সাথে কি সি আছে, তাহলে সি এর মাত্রা কত, সি এর মাত্রা দেওয়া আছে দেখো, এখানে দুইটি ক্রম যথাক্রমে ম্যাট্রিক্স দুইটি ক্রম মানে এ এবং এটার মাত্রা কম, তোমাকে বলছে এ এর মাত্রা এটা এবং এই যোগ এই টোটালটার মাত্রা হচ্ছে এইটা, তাই তো? আচ্ছা কনফিউজড হয়ে গেছি, প্যারা না, এখান থেকে মানগুলো বের করতে পারবো, প্যারা নাই। তাহলে দেখো আমরা টোটালি যে মানটা পাচ্ছি, এর মাত্রা কত বলছে 4/5, এর মাত্রা 4/5 তোমাকে বলে দিছে। তাহলে এর মাত্রা যদি 4/5 হয়, তাহলে ভিতরে যোগফল আকারে কি আছে, এ ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যাবে 5/4। তাহলে 5/4 আমি পেয়ে গেলাম। আর যোগফলের ভিতরে যে কোনো একটার মাত্রাই আমার কিন্তু যোগফলের মাত্রা, তার মানে এ ট্রান্সপোজের মাত্রা পেয়ে গেছে। তাহলে টোটাল যোগফলের মাত্রা কত, টোটাল যোগফলের মাত্রা কিন্তু 5/4ই হবে, ঠিক আছে? সি এর মাত্রা আমার জানা নাই, বাট আমি টোটালটার মাত্রা জানি কত, টোটাল যে আমাদের গুণফল, এই গুণফলের মাত্রা আমি জানি হচ্ছে 5/2। তার মানে এখানে দেখো হবে কি 5/4 কমা সি এর মাত্রা হবে এক্স কমা ওয়াই, আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি কি যে প্রথমটা মানে আমাদের যে প্রথম যে ম্যাট্রিক্স থাকে তার সারি অনুযায়ী গুণফলের সারি হয়, তার মানে অবশ্যই কি এটা 5 হবে। তাহলে 5 তো দেওয়া আছে। এবার দেখো অবশ্যই কি এই যে কলাম আর এটা কলাম এটার সারি কি সেম থাকতে হবে। গুণফলের সূত্র কি, প্রথম ম্যাট্রিক্সের দেখো m/n, আমরা এটা ইয়ে করি, b যদি হয় n/x, তাহলে তোমার এই যে টোটাল যে গুণফল, এই গুণফলের মাত্রা কি হয়, কমন কমন অংশ বাদ যাবে, কমন অংশ কি যাবে, বাদ যাবে। প্রথমটা লিখবো গুণফলে, আর শেষেরটা, ঠিক আছে? তার মানে আমি এখানে বলতেই পারতেছি যে শেষেরটা কি নির্দেশ করছে, সি এর ওয়াই এর মান, সি এর ওয়াই এর মান কত 2, আর এটা তো আলটিমেটলি জানছি 4। তাহলে কমন অংশ যেটা, এটা কি এক্স এর মান ছিল না, তাহলে প্রথমটার যে কলামের মান সেটা কিন্তু সি এর সারির সমান, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু 4 হয়ে যাবে, তাহলে এক্স এর মান 4/2। তাহলে এটা সি এর মাত্রা কিন্তু আমি 4/2 পেয়ে গেলাম, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর 4/2, ঠিক আছে? একটু যদি ভাবো, একটু যদি চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু অ্যান্সারটা বের করা খুবই ইজি, এত ঝামেলা কিন্তু কিছু না, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করতে হবে যে যোগফল হলে যে কোনো একটার মাত্রা হবে যোগফলের মাত্রা, আর গুণফলের শর্ত কি, যে প্রথমটার সারি গুণফলের যে মাত্রা হয় সেটা প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলামের সমান হয়, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে এটা বের করা যায়। দেখো যদি tan ইন্টু সাইন ইনভার্স √1 - x² থাকে, এটা সমান এত হয়, তাহলে x ইকুয়াল টু কত? তাহলে এই টাইপের প্রশ্নে তোমার এই ব্র্যাকেটের সামনে যেটা থাকবে না, এই ব্র্যাকেটের মধ্যে ওইটাতে কনভার্ট করা, অর্থাৎ tan আছে তোমাকে ভিতর tan ইনভার্স আনতে হবে, এখানে সাইন আছে এখানে তোমাকে সাইন ইনভার্স আনতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি তো জানি সাইন এত আছে, তার মানে এটা কি লম্বা, নিচে কিছু না, মানে এটা 1 ভূমি অতিভুজ, তাহলে লম্বার অতিভুজ দেওয়া আছে, তোমার tan এর জন্য কি লাগবে, ভূমি লাগবে এক্সট্রা করে। আর এখানে দেখো 1/5, তার মানে এটা তোমার ভূমি দেওয়া আছে, এটা আছে অতিভুজ, তার মানে এখান থেকে কি পাবো, লম্ব পাবো। তো দুই ধাপে করতে হবে। তাহলে এখান থেকে তোমার কি লাগবে, তাহলে প্রথম ধাপে আমরা লিখতে পারি দেখো tan ইনটু tan ইনভার্স, তাহলে আমার কি লাগবে, লম্ব লাগবে, লম্ব দেওয়া আছে না, লম্ব দেওয়া আছে কত, √1 - x²। জাস্ট কি লাগবে, ভূমি লাগবে, ভূমি কি পাবো, অতিভুজ কত, অতিভুজ নিচে কিছু না মানে 1, তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস দেখো লম্ব স্কোয়ার মানে কি 1 - x², তাহলে 1 - x², দেখো রুট কেটে গেল, তাহলে 1 1 কিন্তু উঠে যাবে, -1 প্লাস হয়ে যাবে, তার মানে তোমার এখান থেকে
আচ্ছা এই পার্টটা আমরা একটু ইয়ে করে দিই এই পাশে। ইকুয়াল দেখো এই পাশে দেওয়া আছে সাইন, ঠিক আছে সাইন, আর এখানে ভিতরে করব, ভিতরে আমরা সাইন ইনভার্সে আনবো, ঠিক আছে ব্র্যাকেটের সামনে যেটা থাকবে ওটাতে কনভার্ট করতে হবে। তাহলে 1/√5 দেখো সাইনের জন্য কি লাগবে, মানে এটা ভূমি আর অতিভুজ, তাহলে লম্ব লাগবে, লম্ব কই পাবো, অতিভুজ থেকে অতিভুজ স্কয়ার মানে 5 - 1 স্কয়ার, এটা করলে কি পাবো, এটা পুরো অবশ্যই রুট করতে হবে, তাহলে লম্ব পাইলাম, ঠিক আছে। নিচে হচ্ছে অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে, √5 তো দেওয়াই আছে আলটিমেটলি। তাহলে এখান থেকে আমরা এই পাশে মান এই পাশে মান কি পাচ্ছি, তাহলে এবার tan tan কাটা গেল, তাহলে লাগলো কত 1√1 - x², আর নিচে থাকে হচ্ছে এখানে দেখলাম কত মাইনাস এক্স এর এক্স স্কোয়ার উপর রুট, তার মানে এখানে থাকবে এক্স ইকুয়াল, এই পাশে থাকলো তোমার সাইন সাইন উঠে গেল। এবার দেখো 5 - 1 মানে 4, 4 রুট করে কত 2/√5 লাগবে কি আমাদের এক্স এর মান লাগবে, তাই না। তাহলে এই পাশে দেখো আমাদের এক্স এর মান লাগবে, তাহলে এই পাশে যেহেতু রুট আছে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে স্কোয়ার করলে একটা মান পাচ্ছে, সেটা কত 1 - x² ডিভাইড বাই x² ইকুয়াল পাচ্ছে হচ্ছে 4/5। এবার আর আর গুণ করলে মানটা পেয়ে যাবে, দেখো 4x², হ্যাঁ তারপর ইকুয়াল কত 1 - 5 - 5x², তাহলে ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। দেখো চলে আসলো কত 9x² হলো, তাহলে x এর মান কত 9/5 এরকম একটা চলে আসে। তো এখান থেকে ভ্যালুগুলো কিন্তু পেয়ে যাবা, তাহলে x² মান কত আসছে, এবার চলে গেলো প্লাস 9x² ইকুয়াল কত 5 থাকলো, তাই না। তাহলে x² মান কত হবে 5/9, তাহলে তোমার x মান কত হবে √5/9, আর √5 মানে কি √5/3 তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের উত্তর, দেখো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়, এবং এই টাইপের প্রশ্ন একটা আসবেই, এই টাইপের প্রশ্ন একটা আসবেই 100%। দেখো এই টাইপের প্রশ্ন আসবে, বিপরীত ক্রম থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তারপর দেখো এখানে তোমাকে এই টাইপের দেখালাম, তো r = 8 cos θ, এটা দেওয়া আছে x অক্ষের ঘূর্ণাক্ষ দৈর্ঘ্য কত, তাহলে r = দেওয়া আছে, এটা কিন্তু বৃত্ত, এটা কিন্তু একটা বৃত্ত হবে, ঠিক আছে। তাহলে যদি বৃত্ত হয় তাহলে আমাদের বৃত্ত কনভার্ট করতে হবে, তাহলে বৃত্ত কনভার্ট করার কন্ডিশন কি, তাহলে তোমার এখানে r দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই r² আনতে হবে, আর এই যে cos θ এখানে sin θ, অবশ্যই তোমাকে এখানে r আনতে হবে, এখানে r আনতে হবে, তাছাড়া তুমি x y এর মান বসাতে পারবে না। তাহলে কি উভয় পক্ষে r দিয়ে গুণ করলাম, তাহলে এখানে r² গুণ করলে এবার দেখো r × 8 cos θ প্লাস 6 × sin θ, তাহলে এই পাশে আমরা কি r দিয়ে গুণ করে দেবো, আর r² বললে কি বসাবো, r² বললে x² প্লাস y² বসাবো। এটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট, অর্থাৎ পোলার থেকে কার্তেশীয় নিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 8 আর এটার সাথে গুণ হলে r cos θ, তাহলে 8 r cos θ বললে আমরা x লিখতে পারি, আর r এটার সাথে গুণ হলে r sin θ, এটা বললে আমরা কি y লিখতে পারি, তাহলে 6y, ঠিক আছে। তো এটা দেখো একটা কিন্তু সার্কেলের ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, আলটিমেটলি যদি সাজায় লিখে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 6y ইকুয়াল 0, এটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন। তো বলছে x অক্ষের ক্ষয়িতাংশ, তো x অক্ষের ক্ষয়িতাংশ মানে কি, আমরা জানি x অক্ষের ক্ষয়িতাংশ কি 2 × √g² মাইনাস c, তাহলে দেখো জি এর মানটা পাবো কি, x এর সহগকে 2 দিয়ে ভাগ করে, x এর সহগ কত -8, 2 দিয়ে ভাগ করলে কত কে -4, তো -4 এর উপর কি আলটিমেটলি স্কয়ার, তার মানে -4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 হয়, তাহলে 16 মাইনাস দেখো c আছে এখানে কনস্ট্যান্ট কোনো পদ আছে না, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে 16 পুরুট করলে কত 4, 4 দুগুণে 8, এইটাই কিন্তু উত্তর। তো এই টাইপের প্রশ্ন ভাই আসবে, তোমাকে বলবে যে x অক্ষকে স্পর্শ করলে কি হবে, y অক্ষকে স্পর্শ করলে কি হবে, এই মানগুলো কিন্তু অবশ্যই সূত্রগুলো দেখে যাবা, ঠিক আছে। x অক্ষকে স্পর্শ করলে কি হয়, c = g² হয়, y কে স্পর্শ করলে কি হবে, c = f² হয়, দুইটা অক্ষকে স্পর্শ করলে কি হবে, c = g² প্লাস f² প্লাস c²। তো এই কন্ডিশনগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবা, বৃত্ত দেখে কিন্তু প্রশ্ন চলে আসবে। এবার দেখো একটা জটিল সংখ্যা থেকে কিভাবে প্রশ্ন আসে, √3, দুইটা কিন্তু আমাদের √3 এর মূল্যাস কত, এটা হচ্ছে z1 এবং এটা হচ্ছে z2। তো নরমালি আমরা জানি যদি এরকম থাকে z1 × z2 এর মডুলাস ইকুয়াল তুমি সিঙ্গেল ভাবে ইন্ডিভিজুয়াল z1 মডুলাস * z2 করতে পারো, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি, এটা x, এটা হচ্ছে y, তো আমরা z এর মান কিভাবে বের করি, √x² প্লাস y², তাহলে এখানে ভ্যালুগুলো বের করব। তাহলে দেখো আলটিমেটলি z1 z2 মডুলাস সমান কি হবে √x², দেখো 3 √3 উপর স্কয়ার করলে কত 3, 3 × 3 = 9, তাই না, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, √3 উপর করলে 9 3, তাহলে 3 9 কত 27, এখানে 27 পাচ্ছি, যোগ -3 উপর স্কয়ার মানে কত 9, তাহলে এখানে পেলাম 9, ঠিক আছে, ইনটু z1 এর মান বের করলাম, ঠিক আছে, z1 এটা কিন্তু z1 আমাদের। এবারে z2 ভ্যালু বের করব, z2 ভ্যালুটাও তো সেম আসার কথা, এখানে 27 আসবে, এখানে 9 9 81 আসবে, তাহলে 27 যোগ হচ্ছে 81 এর পরে √, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কত 36, 36 রুট করলে কত 6 থাকে, আর এখানে দেখো 108, √, কত 108, তো 108 কে আমরা লিখতে পারি, 108 কে তোমার এবার কন্ডিশন ভাঙাইতে হবে, ঠিক আছে। তো 108 কে লেখা যায় 6√3, 108 কে লেখা যায় কত 6√3, 6 * √3, তাহলে 6 × 36 √3, 6 × 36 √3, এইভাবে কিন্তু অ্যানসারটা বের হয়ে চলে আসে, কারণ আমরা জানি দেখো √108 এটা সমান লেখা যায় √3 × 36,
3 কে রুট করলে √3 হয়, 36 কে করলে 6 হয়, তাহলে এটা কিন্তু 6√3 চলে আসে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে। তো আবার দেখো Z1/Z2 এটা মডুলাস দিতে পারে, তখন তুমি কি করবে, উপরে Z1 বের করবে মডুলাস, নিচে কি Z2 মডুলাস বের করবা, বের করে মান বের করলে আলটিমেটলি টোটালটার মান পাবা। এরপর দেখো আরেকটা ইন্টিগ্রেশন আমাদের চলে আসছে। তো ওই যে এইটা কি করবো, এটাকে আমাদের ওই যে বিপরীত ফরম্যাটে নিয়ে যাবো। দেখো সাইন ইনভার্সকে কজেকে নিতে হলে কি জানো, তুমি যদি এখানে কজেক নাও না, তাহলে জাস্ট এই কোণটা জাস্ট উল্টায় যাবে, তাহলে কিন্তু লিখতে পারবা। দেখো আমরা যার বলতে গেলাম, এখানে 2 থাকলো, সামেশন অফ 0 থেকে আমরা কে যাবো 1 এ যাবো, এখানে থাকলো কজেক। তাহলে আমরা কি বলছিলাম, ব্র্যাকেটের সামনে যেটা থাকবে ভিতরে ইনভার্স থাকলে বা এই পাশে যদি ইনভার্স থাকে ওইটাতে কনভার্ট করা, মানে সাইনকে কজে নিয়ে যাবো, কজেকে নিয়ে যাবো। তাহলে যদি কজেকে নিয়ে যাই তাহলে কি হবে, জাস্ট ভিতরে যেটা আছে 1/x এটা উল্টে যাবে, উল্টে কি হয়ে গেল, উল্টে কিন্তু x হয়ে যাবে, ঠিক আছে। এরপর dx, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছ এটা উঠে যাবে, গুণ করলে 1 হয়ে যায়, তাহলে 2 * 0 to 1 x dx। তাহলে x কে যদি ইন্টিগ্রেশন করে তাহলে মান কি থাকে, x²/2। এটা থেকে আমরা কই যাব, সামনে একটা 2 আছে, হ্যাঁ, এখান থেকে তোমার হবে কি 0 থেকে 1। তার মানে দেখো 1 বসাও, তাহলে x² এর মান কত, 1/2 মানে হাফ, 2 দিয়ে কাটলে কত 1 থাকে, তাহলে অ্যান্সার কত 1 হবে। তো দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন আমরা যেগুলো করলাম এগুলো কিন্তু এত কঠিন আসে নাই, মোটামুটি ইজি ইন্টিগ্রেশন আসে, তো এত প্যারা খাওয়ার দরকার নাই, জাস্ট সূত্রগুলো জানলেই হবে। এরপর আমাদের একটা বাস্তব সংখ্যা থেকে মূলদয় বাস্তব, মানে এটা বহুপদীর কন্ডিশন থেকে আসছে, তোমার হচ্ছে নিশ্চয়ক, ঠিক আছে। তো মূলদয় বাস্তব হওয়ার, বাস্তব এবং অসমান কখন হবে, যখন ডি এর মানটা পজিটিভ হবে, তাই না। তো ডি এর মান মানে কি, ডি ইকুয়াল আমরা কি জানি, b² - 4ac, ওকে। তাহলে এখানে এটার জন্য নিশ্চয়ক কি হবে, b² কত, x এর সহগ, তার মানে a² - 4 * a কত, a হচ্ছে x² এর সহগ হচ্ছে 1, আর c হচ্ছে কনস্ট্যান্ট, সেটা কত 3। এটার মান কত পাচ্ছি, a² - 12। আমি তোমাকে বললাম বাস্তব হইতে হবে, তার মানে a² - 12 এই মানটা কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। এবার এই কন্ডিশন অনুযায়ী তোমাকে a এর মানটা বের করতে হবে। দেখো আমি যদি উভয় পক্ষে 12 যোগ করি তাহলে এখানে কি পাচ্ছি, a² > 12। এবার a এর ভ্যালু যদি তোমাকে বের করতে বলে, a এর ভ্যালু যদি বের করতে বলে তাহলে এখানে কিন্তু a এর মানটা কি প্লাস মাইনাস এরকম আসতে পারে, ঠিক আছে। তো রুট করলে কি এখানে প্লাস মাইনাস একটা মান চলে আসবে, √12। তো √12 মানে কি, আমরা দেখতে পারি 3 × 4 মানে 12, তাই না, 3 × 4 = 12 হয়। তো তুমি এখানে লিখতে পারো a প্লাস মাইনাস, লিখতে পারি √3 × 4, তাহলে এখানে মানটা চলে আসে কত, প্লাস মাইনাস তোমার হচ্ছে 2 √3। যে 2√3 এইটাই হচ্ছে ঝামেলা, যে তোমার হচ্ছে প্লাস √, থেকে বড়, মাইনাস √, থেকে ছোট, মানে এরকম একটা রেঞ্জ তোমাকে দিয়ে দিছে। তাহলে অবশ্যই তোমাকে এখানে মানগুলো বের করতে হবে, যে অবশ্যই নেগেটিভ মান তোমার নিতে পারবা, নেগেটিভ থেকে তোমার কি যতগুলো নেগেটিভ খুশি তুমি নাও, কিন্তু তোমার -2√3 এটা তুমি নিতে পারবা না, ঠিক আছে। তাহলে ইনফিনিটি থেকে -√3 এবং এইটা এবং আমাদের পজিটিভ ইনফিনিটি থেকে তোমার হচ্ছে 2√3, এই মানের ভিতর যেগুলো পাবো এগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের নিতে হবে। যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে তাহলে দুইটা মান পাবো, একটা হচ্ছে মাইনাসের জন্য, তাহলে -ইনফিনিটি থেকে -2√3 পর্যন্ত, এবং 2√3 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এদের যে ইউনিয়ন করলে যেটা পাবো ওইটাই কিন্তু আমাদের সমাধান সেট আলটিমেটলি আসবে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, উত্তরটা আমরা এখানে লিখে দিই। এরকম কন্ডিশনে আসলে আমরা লিখতে পারি হচ্ছে, মাইনাস থাকলে -ইনফিনিটি আগে বসবে, -2√3 ইউনিয়ন, তারপর 2√3 থেকে পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। তো এটাই কিন্তু আসলে a এর মানটা নির্দেশ করে, ডোমেনটা। 2 cos² x + 3 cos x = 2 হলে থিটার মানটা অবশ্যই 0 থেকে 2π এর মধ্যে থাকতে হবে। তাহলে সমাধান সেট কত, তাহলে এখানে তুমি কি করবা, অপশনগুলো টেস্ট করবা, অপশনগুলো টেস্ট করলে মানটা পেয়ে যাবা। অর্থাৎ x এর মান তুমি একবার π/3 বসাবা, বসায় দেখবা যে বাম পক্ষে আসে কি না। এরপর আসে কত, π/3 একটার সাথে, দেখো π/3 সবার সাথে আছে না, মোস্ট অফ দা π/3 আছে, π/3 বসাবা। এবার 5π/3 বসাও, বসায় দেখবা যদি বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যায়, অপশন টেস্ট করে অ্যান্সারগুলো বের করতে পারবা, ঠিক আছে। 5π/3 বসাই দিয়ে অ্যান্সার বের করতে পারবা। তো 5π/3 এটা বের করলে অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে। এইভাবে কন্ডিশনগুলো, অথবা তুমি যদি চাও যে সমাধান করবা তাহলে কি 2 cos x, তাহলে এখানে আমরা সমাধান করব, এই 2টাকে এই পাশে নিয়ে চলে আসবা। তাহলে দেখো চলে কি হলো, 2 cos² x + 3 cos x - 2 = 0। তাহলে আমরা মিলিগ্রাম উৎপাদক কিভাবে করি, এটার সাথে এটা গুণ করি, তাই না। তাহলে যোগ বিয়োগ করে আমার কি করতে হবে, যোগ বিয়োগ করে মাঝখানটা মিলাইতে হবে, আর গুণ করে এই পাশেটা মিলাইতে হবে, তাই না। তাহলে দেখো এখানে +3 আছে, তুমি যদি বলো যে এখানে আমরা একটু লিখে দিই 2 cos² x + 4 cos x - cos x, দেখো +3 আমরা কি পেয়ে গেলাম, আর এই পাশে 4 - 1 গুণ করলে -4 মিলে যাচ্ছে,
এবার এটাকে যদি সমাধান করো, এটাকে সমাধান তুমি করতে পারবা, সমাধান করে দুইটা মান পাবা, একটা হচ্ছে cos x 2, আর cos x এর মান কখনো -2 +2 হতে পারে না, তাই না? তাহলে cos x এর মান কি, তো +-1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটার মান তুমি পাবা, তাহলে এখান থেকে cos x এর মান তুমি দুইটা পাবা, একটা হচ্ছে কি পাবা বলো তো, হাফ পাবা। এই হাফের মান আবার দুই ঘরে, cos কয় কয় ঘরে পজিটিভ, cos প্রথম চতুর্ভাগে পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তাই না? তাহলে cos x যখন এরকম আসবে, cos x হাফ আসবে, তাহলে দেখবা যে cos কোন কোন ঘরে পজিটিভ। আমরা জানি cos হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে কত হবে, π/3। এবার কি চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, চতুর্থ চতুর্ভাগ মানে কি, যে 2π মাইনাস এখানে কত, কিন্তু কয় ডিগ্রি মান, হাফ, 60 ডিগ্রি মান, তাহলে π/3। এটা ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবে, দেখো 3 নং 6 মানে 5π/3, তো এটাও কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা করলে ইজিলি হয়, এত কঠিন কিছু না, জাস্ট মিললাম উৎপাদকগুলাই করতে হবে, ঠিক আছে? এবার দেখো তিনটি সমতলীয় বল পি কিউ আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা আছে। দেখো সাম্যাবস্থায় যদি থাকে, বলছে কি তিনটা বল সাম্যাবস্থায় আছে, পি এবং কিউ এর মান যথাক্রমে 5√3 এবং এন, এদের মধ্যবর্তী কোণ π/2 হলে পি আর এবং কিউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। এটা আমাদের লামের উপপাদ্য আছে না, লামের উপপাদ্য থেকে আমরা বের করব, লামের উপপাদ্য থেকে আমরা বের করব। তো লামের উপপাদ্যটা দেখো, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা যে কোনো একটাকে অপর দুইটা লব্ধি হিসেবে কল্পনা করতে পারি। দেখো নর্মালি এটা কি ছিল, নর্মালি পি ছিল এদিকে, কিউ ছিল হয়তো বা এদিকে, আর আর ছিল এইদিকে, ঠিক আছে? তাহলে আমরা পি কিউ এর লব্ধি বলি, তাহলে পি কিউ এর লব্ধি তো অবশ্যই এদিকে হবে না, কি হবে, এদিকে হবে। তার মানে আর যেদিকে গেছে তার বিপরীত দিকে, আর যেদিকে গেছে তার বিপরীত দিকে আমরা কি পি কিউ এর লব্ধিটা -r নিলাম, ঠিক আছে? -rটা কি হবে, পি কিউ এর লব্ধি। যদি সাম্যাবস্থায় থাকে, দেখো সাম্যাবস্থায় থাকলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত, 0 হয়ে যাচ্ছে। তাহলে পি প্লাস কিউ এটা সমান কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু -r, এটা লেখা যায়, ঠিক আছে? অর্থাৎ প্রথম দুইটার লব্ধি অপরটার সমান হতে পারে, অর্থাৎ বিপরীত দিকে কিন্তু। তাহলে তুমি এবার পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, দেখো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দুইটার মানে দেওয়া আছে, পি কিউ এর মান দুইটার মান দেওয়া আছে। তাহলে এবার তুমি এখান থেকে মধ্যবর্তী কোণ যে কোনো একটা সাপেক্ষে কোণ তৈরি করো, যে কোনো একটা সাপেক্ষে কোণ তুমি নাও। তাহলে যে কোনো একটা সাপেক্ষে কোণ তুমি এটার সাথে এটা নিতে পারো। তাহলে এই কোণটা নিলে আলটিমেটলি কোণ তোমাকে বের করতে হবে কি, এই যে এই কোণটা, কেন এই কোণটা বের করতে হবে, ঠিক আছে? তোমাকে বের করতে হবে কোন কোণ, এই কোণ তোমাকে বের করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? তাহলে এবার আমরা লামের উপপাদ্য থেকে মান বের করতে পারি, অথবা এখান থেকে সমীকরণ করে তুমি লব্ধির মানটা বের করতে পারো। দেখো আমাদের আর এর মান জানা নাই, তাই না? আর কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে, দেখো আর এর মান কিন্তু জানা নাই, তাহলে আর এর মানটা কি হবে, এই দুইটা লব্ধির সমান। তাহলে লব্ধি বের করলাম, লব্ধি দেখো পরস্পর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? লম্ব হবে থাকলে কি, রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে আলটিমেটলি 75 + 25 এটা কত, 10 নির্ণয় আমরা পেয়ে গেলাম, লব্ধি পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা লামের উপপাদ্য বের করব, কি করব, লামের উপপাদ্য বের করে মানগুলো বের। লামের উপপাদ্য জিনিসটা কি, লামের উপপাদ্যটা হচ্ছে, দেখো যে ভেক্টরটা তুমি নিবা, এখানে আমরা পি নিলাম, কি নিলাম, পি নিলাম, তাহলে পি যদি নেই তাহলে তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে পি নিলে অপর দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে অপর দুইটা কি, অপর দুইটা পি নিলে কিউ এবং আর পাচ্ছে। দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ জানা আছে, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আমার জানা নাই, জানা আছে নাই, তাহলে এটা আলটিমেটলি আর এবং কিউ এর মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো আলটিমেটলি, দেখো এখানে লেখা যায় সাইন ইনটু আলফা ধরে নিলাম, এই আলফার মান বের করতে হবে, ইকুয়াল অপরটা নিলাম, কিউ নিলাম, কিউ ডিভাইড বাই সাইন। তাহলে যখন কিউ নিবা তখন তোমার পি ও আর এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে এমন দুইটা জিনিস নিতে হবে যেন মানটা আসে। তাহলে আমরা এখানে কি নেব, এখানে এটার মান আমার জানা নাই, তাহলে এটা কোণ কত হবে, পি এবং আর এর মধ্যবর্তী কোণ আমার নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমি আর নেই তাহলে কি করতে হবে, সাইন, আর তোমার হচ্ছে এবার হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কেমন জানা আছে, π/2। তাহলে আমার এইটা আর এইটা কন্ডিশন করে আমার আলফার মানটা বের করব। তাহলে অতএব দেখো এখান থেকে লেখা যায় পি ডিভাইড বাই সাইন আলফা, আলফাটা বের করতে হবে, ইকুয়াল আর ডিভাইড বাই সাইন π/2 দেওয়া আছে, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে তুমি পি এর মান জানো, পি এর মান কত, 5√3 ডিভাইড বাই সাইন আলফা। এবার দেখো আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 10 পাইছি আমরা। সাইন 90 মান হচ্ছে 1, ঠিক আছে? তো এবার আমাদের সাইন আলফার মানটা বের করতে হবে। দেখো এখান থেকে জাস্ট তোমাকে সাইন আলফার মানটা বের করতে হবে। তাহলে তুমি এখানে 10 সাইন আলফার মান কিভাবে পাবা, সাইন আলফা এখানে চলে আসলো, 10টা এবার চলে আসলো, তাহলে তোমার হচ্ছে হবে হচ্ছে 5√3 ডিভাইড বাই 10, ঠিক আছে? তাহলে এটা কাটলো কত থাকে, 2 থাকে, উল্টা গেল মনে হচ্ছে,
√3/2, তাহলে সাইন কয় ডিগ্রি মান √3/2 বলতো? এখানে আমরা এস এর মান পাইছিলাম 10, তাই না? তো এস এর মানটা কি ছিল আর এর বিপরীত দিকে, তাহলে এখানে আমরা মাইনাস ধরতে পারি, -√3 এরকম ধরতে পারি, মাইনাস হবে, মাইনাস না এটা পজিটিভ হবে, আলটিমেটলি পজিটিভ হবে, মানটা পজিটিভ হবে। তো তোমার এখান থেকে আলফার মানটা তুমি পাবা হচ্ছে নরমালি কত, √3/2, ঠিক আছে? তো এই কোণের রেঞ্জটা তুমি এখানে দেখতে পারছো, দেখো এই যে কোণটা তুমি এখানে চিত্র দেখো, এই কোণটাকে আলটিমেটলি 60 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ হবে? এটা অবশ্যই বড় কোণ না, তাহলে বড় কোণ মানে কি স্থূলকোণ, তাহলে স্থূলকোণ পজিটিভ কোণ ঘরে বলো তো পাই মাইনাস π/6 এরকম একটা মান আসবে, তাহলে এটা কত আসবে, পাই মাইনাস √3 মানে কত, 60 ডিগ্রি মান, তার মানে এটা π/6, তাহলে তোমার এখানে 6π মাইনাস কত, 5π/6। আমাদের 2π/3 হবে উত্তর, ঠিক আছে? আবার কেউ মনে বলে π/3 লিখে আসো না, π/3 কিন্তু হবে না, কোনটা অবশ্যই কি হবে, কোন অবশ্যই হবে 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় মান বের করতে হবে, ঠিক আছে? যদি তোমাকে এখানে সূক্ষ্মকোণ চলে আসে তার সাথে তুমি π-θ করবা, π-θ করে মানটা বের করবা। এবারে দেখো পরে প্রশ্ন চলে যাই আমরা, অসমান এক্স ও ওয়াই যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে, তো যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে নিচের কোনটি সঠিক, তাহলে এই কনসেপ্টটা আমরা পাবো হচ্ছে জটিল সংখ্যা, কই থেকে পাবো, জটিল সংখ্যা, যে দুইটা মূল আছে না, জটিল সংখ্যা, যে একটা জটিল মূল কত ওমেগা, অপরটা কি হয় ওমেগা স্কয়ার, তাহলে এটা আলটিমেটলি এটা হচ্ছে না, তাহলে এক্স সমান আমরা কি ধরতে পারি, এক্স সমান ওমেগা ধরতে পারি, এবং ওয়াই সমান ধরতে পারি ওমেগা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটা জিনিস জানি, সেটা কি 1 + ওমেগা স্কয়ার, এটা সমান কত, এটা সমান কিন্তু 0, তাহলে মানগুলো বসাই দাও, তাহলে 1 + x + y এটা সমান কত হচ্ছে 0, তাহলে দেখো x + y এটা সমান কত হচ্ছে -1, ঠিক আছে? তাহলে তোমাকে x অথবা y এর মান বের করতে বলছে, তাহলে আমরা x সমান কি লিখতে পারি, x সমান লিখতে পারি -y -1, তাহলে অপশন দেখো x এর মান আছে কিনা, তাহলে x = -y -1 কত আছে, ডি নাম্বার অপশন, এটাই উত্তর। এরপর দেখো প্রথম চতুর্থাংশে, দেখো প্রথম চতুর্ভাগে, তাই না, প্রথম চতুর্ভাগে এখানে আছে প্রথম চতুর্ভাগ, x² + y² = 1 এবং 4x² + y² = 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো তুমি এখানে সূত্র দিয়েও করতে পারবা অথবা ইন্টিগ্রেশন দিয়েও করতে পারবা, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে করো, x², এটা কি আলটিমেটলি বৃত্ত, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম, 1 পেলাম, তাহলে এই বৃত্ত দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফল পাচ্ছি, এখানে দেখো এটা, তাহলে বৃত্তের এটা কি 1/4 না, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল কিন্তু আমাদের πr², আর প্রথম চতুর্ভাগে বললে কত, 1/4 πr², ঠিক আছে? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এবার আমাদের দেখতে হবে এই যে এটা একটা পরাবৃত্ত, উপবৃত্ত, এই উপবৃত্ত দ্বারাও আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে এই বৃত্ত এবং এইটা দুইটার সাথে সংযুক্ত আছে এরকম ক্ষেত্রফল কোনটা, এতটুকু না, এটা তো কারে বৃত্ত এবং এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা, এই যে এতটুকু, এই মানটা তোমাকে বের করতে হবে, তাহলে চতুর্থ চতুর্ভাগে তোমাকে এটার মানও বের করতে হবে, তাহলে এটার মান দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো আমাদের কি করতে আছে, এই যে এখানে যে টোটাল ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফলটা যদি এই এতটুকু বাদ দাও, তাহলে আমরা কি এতটুকুর মান পাবো না, তাহলে টোটাল যে ক্ষেত্রফল সেটা কি উপবৃত্তের দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, তাহলে উপবৃত্তের প্রথম টোটাল ক্ষেত্রফল হচ্ছে πab, চতুর্থ চতুর্ভাগে কি হচ্ছে 1/4 πab না, তাহলে এটা থেকে তুমি যদি 1/4 πr² বাদ দাও তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, এই যে ডাক এই অংশটা, ঠিক আছে? তাহলে 1/4 কমন নাও, পাইও কমন নাও, তাহলে কি এবি অনেক কত, এটাকে সাজাইতে হবে, তাহলে 4টাকে ওইভাবে ভাগ করে দাও, তাহলে দেখো কি আসে, x²/1 চলে আসে, এখানে y²/4 চলে আসে, ইকুয়াল কত 1, তাহলে এর মান কত, এর মান আসছে 1 আর বি এর মান আসছে কত 2, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে মূলত কনসেপ্ট, ঠিক আছে? চিত্র দিয়ে তোমার জন্য করা সহজ হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা 1/4 পাই কমন নিলাম, তো থাকলো কত, এবি, এবি মানে কত, 2 × 2 মাইনাস আর এর মান কত, আর এর মান কিন্তু 1, তাহলে r² মানে কত 1, তাহলে দেখো আলটিমেটলি কত আসছে, 2 থেকে একবার লেখ থাকে, তাহলে π/4 আলটিমেটলি হচ্ছে উত্তর, ঠিক আছে? তো বুঝতে পারলো বিষয়টা চিত্র থেকে, দেখো উপবৃত্ত দ্বারা উপবৃত্ত এবং পরাবৃত্ত দুইটা সংযোগে মধ্যবর্তী ক্ষেত্রফল, এতটুকু, এই যে এটার মান, তাহলে টোটালটা এতটুকু আবদ্ধ করছে কে, এই যে উপবৃত্তের 1/4, তাহলে উপবৃত্তের 1/4 থেকে আমরা বৃত্তের 1/4 ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে কি এই যে এই অংশটা পাবো, ঠিক আছে? আমরা অন্য কালি দিয়ে দিই, দেখো নীল অংশটা আমরা পাবো, আমাদের বের করতে হবে যে নীল অংশটা, কালো অংশটা, ঠিক আছে? তো এটা আসলে কনসেপ্ট। তারপর এটা দেখো আমাদের বলছে সামেশন অফ এফ অফ এক্স এর এত হলে এতর মান কত, তুমি জাস্ট এই যে এটা সমান কি ধরে, এটা সমান জেড ধরে নিবা, ঠিক আছে? এটা সমান দেখো, আচ্ছা, সামেশন অফ 0 থেকে 2 এফ অফ এক্স, এটা সমান যদি এ হয় তাহলে অবশ্যই সামেশন অফ 0 to
এফ অফ জেড এটা সমানও এ হবে, ঠিক আছে। তাহলে এই যে এইটাকে আমাদের এই ফর্মেটে নিয়ে যেতে হবে, এটাকে এফ অফ জেড ফর্মেটে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমরা কি জেড ধরবো, এটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে যদি তুমি জেড ধরো 1 - 2x যদি জেড ধরো, তাহলে তোমার এটাকে অন্তরীকরণ করে মান বসাতে হবে। অন্তরীকরণ করলে কি -2 dx, অর্থাৎ dx এর মান কি হচ্ছে, dx এর মান -2 × r। তাহলে মানে dz এর মান কত আসে দেখো তো, dx এটা সমান কত, এই যে dx টা পরিবর্তন করে কি dz এ কনভার্ট করবো, তাই না। dx সমান কত, -1/4 dz আসলো। আচ্ছা, এবার তুমি x এ কনভার্ট করলা, তাহলে সবগুলো যেহেতু z করছো, তাহলে তোমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে x এর মান যখন -1/2 ছিল, দেখো -1/2, তখন z এর মান কত হবে, এই -1/2 তুমি এখানে বসায় দাও, -1/2 বসায়, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, 2 কাটা গেল 1, 1 + 1 মানে কত 2। আচ্ছা, এবারে লিমিট যখন হাফ, তাহলে হাফ যখন ছিল তখন কি, যে এখানে z = কত ধরছো, 1 - 2x না, তাহলে x এর মান হাফ বসাও, দেখো 2 2 কাটা গেল, তাহলে 2 2 কাটলে 1 থেকে 1 - 1 কত 0। তাহলে এবার লিমিটগুলো কি পাচ্ছ তুমি, যখন ছিল -1/2 তখন হলো কত 2, যখন ছিল হাফ তখন হলো কত 0। আর এখানে কি পাইলা, এখানে পাইলা হচ্ছে এফ অফ জেড। আর আমরা dx সমান কত ধরছি, dx সমান দেখো পাইছিলাম হচ্ছে -1/2 × dz। তাহলে -1/2টা আমরা সামনে নিয়ে চলে আসলাম, তাহলে -1/2 সামনে নিয়ে আসলে কত হলো, -1/2 সামেশন অফ 0 টু, সেখানে 2 থেকে 0 তে গেছে, ঠিক আছে। আমাদের এখানে আসছে কি, তো আমাদের এখানে আসছে তোমার 2, 2 থেকে এফ অফ জেড চলে আসলো। আচ্ছা, এটা থেকে তুমি দেখো, এখানে তুমি লিখতে পারো -1/2 × 2 থেকে 0 এফ অফ জেড ইন্টু ডি। দেখো তো আমার এখানে লিমিট ছিল কত, 0 থেকে 2, বাট আমার আসছে কত 2 থেকে 0। তাহলে আমরা কি চেঞ্জ করবো না, চেঞ্জ করলে কি মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে লিমিটটা কি হয়ে এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে, এখানে হাফ চলে আসে, এখানে তোমার 0 থেকে 2 চলে আসে, আর এফ অফ জেড ডিএক্স। তাহলে আমরা কি বলছিলাম, যদি লিমিটটা সেম থাকে, লিমিট যদি সেম থাকে, তুমি যদি এখানে এফ অফ জেড লেখো, তাহলে এফ অফ জেড এর মানটা কত হবে, 2 হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো লিমিটটা সেম, তাহলে এফ অফ জেড এর মান কি এফ অফ এক্স এর সমান হবে। তাহলে এফ অফ এক্স এর মান কত 2 দেওয়া আছে, তাহলে এখানে কত আছে 1/2 গুণন 2, মান কত আছে 1 চলে আসে। তো এই টাইপের প্রশ্নগুলো এইভাবে করতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট ভিতরে যেটা থাকবে ওইটা সমান জেড ধরে নেবা, আর ডিএক্স এর মানটা বের করবা, বের করলে দেখবে যে আপনাদের সব মিলে যাচ্ছে। যদি দেখো এখানে 0 2 আছে, তোমার আসছে কত 2 0, তাহলে কি জাস্ট ভিতরে সবগুলো মাইনাস দিয়ে গুণ করলে তোমার 0 2 মানে লিমিটটা এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো কাল্পনিক হবে। কাল্পনিক কখন হবে, যখন নিশ্চয়কের মানটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়। তাহলে এখানে নিশ্চয়কের মান বের করো, নিশ্চয়কের মান কি হবে, বি স্কয়ার মানে কি, যে বি স্কয়ার মানে k+2, তাহলে মানে k+1, এটার পরে হোল স্কয়ার বি স্কয়ার -4ac, 4 × ac, এ কত তোমার k+1, সি কত, সি হচ্ছে তোমার 1, ঠিক আছে। তাহলে এটার মান কত হবে, এটার মান 0 থেকে ছোট হবে। তাহলে এখান থেকে দেখো k+1 হোল স্কয়ার বি স্কয়ার, তাহলে তোমার এখান থেকে পাচ্ছ k স্কয়ার। তো যখন এরকম দুই গুণন আকারে থাকে, তখন তোমাকে মানগুলো অবশ্যই সাবধানে নিতে হবে। দেখবা, দেখো এক্স কে এর মান কত হলে 0 হচ্ছে, কে এর মান -1 হলে 0 হচ্ছে, তাহলে -1 এর থেকে বড় নিবা। আর কে এর মান কত হলে 0 হবে, দেখো তো এটার কত 0 হচ্ছে, কে এর মান যদি 3 হয় তাহলে 0 হবে। তাহলে তুমি জাস্ট এখানে সুন্দর মতো -1 এর থেকে কে বড়, এখানে 3 এর থেকে অবশ্যই ছোট হতে হবে, ঠিক আছে। এই মানটা নিলেই কিন্তু আলটিমেটলি কি, এই মানটা নেগেটিভ পাবা, ঠিক আছে। তো এইভাবে মানগুলো নিতে হবে তোমাকে, ঠিক আছে। দেখো কে এর মানটা তুমি যদি -1 এর থেকে বড় নাও, -1 এর থেকে মানটা যদি বড় নাও, আর এখানে যদি কে এর মানটা 3 এর থেকে বড় নাও, তাহলে কিন্তু মানটা নেগেটিভ চলে আসছে, কি চলে আসে, মানটা নেগেটিভ চলে আসছে। এইভাবে একটু সাবধানে এই টাইপের জিনিসগুলো একটু করতে হবে, ঠিক আছে। দেখো y স্কয়ার হলো 3x, x স্কয়ার হলো 3y, পরাবৃত্ত দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই দুইটা পরাবৃত্ত ছেদ করবে, দুইটা পরাবৃত্ত কি করবে, দেখো পরাবৃত্ত একটা গেল এই বরাবর, একটা গেল এই বরাবর, ঠিক আছে। তো দুইটা ছেদ করলো, যে ছেদ করার মধ্যে দিয়ে তোমার সরলরেখা, এই বিন্দুগামী সরলরেখা বের করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই x এর মান এবং y এর মান বের করতে হবে এই দুইটা সমীকরণ থেকে, ঠিক আছে। দুইটা সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে হবে, ওকে। তাহলে বের করে দেন ঢাল বের করতে হবে। তাহলে আমরা দুইটা বিন্দু পাই, দেখো এখানে y স্কয়ার হলো 3x আছে, x স্কয়ার হলো 3y। তুমি যে কোনো একটা মান বের করো, হয় x এর মান বের করো অথবা y এর মান বের করো, বসে একটা সমীকরণে বসাই দাও। দেখো এখানে বের করছে x এর মান বের করছে y স্কয়ার বাই 3, এখানে x স্কয়ার ইকুয়াল 3y আছে, তাহলে তুমি এখানে x স্কয়ার মান বসাই দাও।
এক্স স্কোয়ার জায়গায় এক্স এর মান বসাই দাও ওয়াই স্কোয়ার বাই 3, দেখো মানটা চলে আসে না, ওয়াই টু দেওয়ার পরে গেল 27 ওয়াই, তাহলে ওয়াই কমন লিখি ওয়াই কিউব মাইনাস 27, তাহলে ওয়াই এর মান কত 0 আসছে, আর ওয়াই কিউব মাইনাস 27, ওয়াই কিউব মাইনাস 27, ওয়াই কত হলো 27 হলো, তাহলে এখান থেকে তুমি ওয়াই এর মান কত পাইলা, ওয়াই এর মানটা কিন্তু 0 3 পাইলা, তাই না? তাহলে ওয়াই এর মান কত আসলো, ওয়াই এর মানটা 0 আসছে আর 3 আসছে, তাহলে ওয়াই এর মান 0 এর জন্য একটা এক্স পাবা আর ওয়াই এর মান 3 এর জন্য একটা এক্স পাবা, তাই না? তাহলে এক্স এর দুইটা মান পাইলে গেলা, ওয়াই এর দুইটা মান পাইলে, তাহলে এখানে স্থানাঙ্ক কি হবে 0,0 আর এখান থেকে 3,3, দুইটা স্থানাঙ্ক আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এই দুইটা ঢাল তোমাকে বের করতে হবে। ঢাল বের করার সূত্র কি, 3 - 0, m সমান কত হবে 3 - 0, দেখো 3 - 0 তার মানে কত হচ্ছে 1, এইভাবে কিন্তু মানগুলো তোমাকে দিবে। ঠিক আছে, আবার দেখো এই যে এই টাইপের প্রশ্নগুলো ব্র্যাকেটের সামনে যেটা আছে ওটাতে কনভার্ট করতে হবে, বিপরীত ক্রমে আসছে, কজ ইনভার্স আছে, এখানে কট আছে। ঠিক আছে, তাহলে কস থেকে তোমাকে কটে নিয়ে যেতে হবে। কট এটার কি দেওয়া আছে, ভূমি আর অতিভুজ দেওয়া আছে, আর কটের জন্য কি লাগবে, নিচে লম্ব লাগবে, ভূমি বাই লম্ব করলে কট পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে ধারাবাহিকভাবে তোমাকে করতে হবে। দেখো কস থেকে আমরা কি করলাম, কটে নিয়ে গেলাম, তাহলে এটা কি করলো, এটা কেটে গেল। আবার দেখো আমি এখান থেকে দেখতে পাই, দেখো কট ইনভার্স আর কট কিন্তু উঠে যাবে, কট ইনভার্স কি উঠে যাবে, এটা দেখো পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে এটা কি উঠে গেল, থাকলো কত কজ ইনটু কজ, এটার উপর কিউব আছে না, কিউবকে আমরা টোটালটার উপর কিউব লিখতে পারি, তাহলে কজ আর কজ ইনভার্স উঠে গেল, থাকলো √3/2 এটার উপর কিউব, দেন এভাবে মানটা বের করা যায়। ঠিক আছে, এবার দেখো 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, অপর প্রান্তের স্থানাঙ্ক কত, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাই না? তো কেন্দ্রটা কি বলতো, কেন্দ্র বৃত্তের কেন্দ্রটা কি ব্যাসের মধ্যবিন্দু না, বৃত্তের কেন্দ্রটা কি ব্যাসের মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেওয়া আছে 4/3, এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 3,1, তাহলে অপর প্রান্ত বের করতে পারবো না, এক্স ওয়াই বের করতে পারবো না, তাহলে এক্স ওয়াই কিন্তু ইজিলি বের করতে হবে। মধ্যবিন্দুর সূত্র কি, তাহলে আমরা জানি 4 = কত হবে 3 + x/2, তাহলে এখানে x এর মান কত হচ্ছে 3 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদলে কত থেকে 5 হয়ে গেল, দেখলা? আর এখানে দেখো কত 3 = কত হচ্ছে 40 দেওয়ার যোগফল গড়, তাহলে এখানে কত 1 + y/2, তার মানে দেখো 2 3 দুগুণে 6, এক বেলা কত y গেল কত 5, তাহলে x এর মান y এর মান পেয়ে গেল 5 5, x y কত হলো 5,5, তো ইজিলি কিন্তু বের করা যায়। ঠিক আছে, তার প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা, কেন্দ্রটা কি থাকে, ব্যাসের কিন্তু মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু জানা থাকলে আমরা কি স্থানাঙ্কটা বের করতে পারবো। এবার দেখো y = log x a⁵ হলে dy/dx বের করো। ঠিক আছে, তো ওই যে আমরা কি করবো 5টাকে এবার নিয়ে চলে আসবো, log x দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করবো, আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে পাওয়ারটা আমরা সামনে নিয়ে চলে আসলাম, log x * a, তো আমাদের এখন দেখো log x * এটার কিন্তু কোনো শর্ত নাই, এটা কিন্তু সূত্র আছে, কোনো সূত্র কিন্তু নাই, তাহলে আমরা কি করবো log x * এটা যদি আনতে পারি তাহলে এটা আমরা লন হবে, আর log x এটার আমরা মানটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখো, যদি উপরে আনতে চাই, তাহলে তোমাকে অবশ্যই নিচে একটা ভিত্তি, অর্থাৎ এরকম প্রশ্নটা এরকম থাকে, দেখো log x a নিতে হলে তোমাকে অবশ্যই log a⁵ এখানে সামথিং b এরকম, মানে এই যে এটার মান সেম হইতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এটাই সমান সমান কিন্তু log bx, এটা সমান এটা log bx, তাই আমি এক্সটা কি আনবো, log আনবো, কি আনবো log আনার ইয়াটা হচ্ছে তোমাকে বলি, দেখো ভিত্তিক লগ যেটা সমান আমি লন লিখতে পারি, অর্থাৎ লগ আমি যদি দেখি log ex এটা সমান আমরা কিন্তু ln x লিখতে পারি, তাহলে আমার এখানে log আনতে হবে। এবার দেখো এই যে এটা কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারি 1/log ex এটা করে। ঠিক আছে, আর log ex মানে কিন্তু ln a, তাহলে 1/ln x আমরা কিন্তু এরকম পাবো। ঠিক আছে, তো ওইটাই আলটিমেটলি আমরা করতেছি, আনার জন্য আমরা কি করলাম, উপরে আনলাম, এনে নিচে ভিত্তি এটা দিয়ে গুণ করলাম। ঠিক আছে, যে এই ফর্মেটে দেখো এখানে যদি a আনো তাহলে এক্সট্রা লগ নিয়ে এটাকে a নেবা, আর উপরে যেটা ছিল, উপরে আগে থেকে যেটা a ছিল না, a হচ্ছে এটা উপরে ভিত্তিটা নিতে হবে। ঠিক আছে, বেসটা নিতে হবে, তাহলে এভাবে কনভার্ট করে কিন্তু মানটা পাওয়া যায়। তাহলে উপরে দেখো log এর জন্য কি লন পাবো ln a, আর সাথে 5 আছে, আর এটা কি করলাম 1/log ex, log টা নিচে আনতে হবে, ভিত্তিক লগ হচ্ছে ln, তাহলে ln x। ঠিক আছে, ln x পাইলাম, এইটা পাইলাম, এবার এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। ঠিক আছে, এবার অন্তরীকরণ করব, তাহলে y = কত পেলাম 5 ln a ln x। এবার আমরা দেখো 5 ln a কিন্তু আমাদের কনস্ট্যান্ট, তাই না? তাহলে 5 ln a এটা আমরা সামনে নিয়ে আসলাম, 1/ln x এটা আমরা 1/ln x এটা আমরা কি করব, অন্তরীকরণ করব, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা আলটিমেটলি পেয়ে যাব। ঠিক আছে, এবার অন্তরীকরণ করলে মানটা পেয়ে যাবা। তাহলে এটা পাওয়ার কত হচ্ছে ইনভার্স x ইনভার্স 1, তাহলে ইনভার্স 1 কি পাওয়ার কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার কি 1 যোগ -1 হবে, তাই না? পাওয়ার -1, তাহলে মাইনাস ইনভার্স 1, আলটিমেটলি দেখো এটা চলে আসে। আর যাকে তুমি x ধরছো ওটাকে আবার কি ডিফারেন্সিয়েশন, তাহলে 1/x চলে আসে, যাকে x ধরছো তাকে ln x কে x ধরছো, তাহলে ln x করলে কি হয় 1/x, তাহলে 1/x লিখলাম, দেন এভাবে লেখা যায় -5 ln x ডেট পেতো। তো আমরা জানি কি ddx অফ 1/x এটাকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস x ইনভার্স 2, বা এখানে লেখা যায় -1/x²। ঠিক আছে, আর যাকে x ধরছো ওটাকে আবার ডিফারেন্সিয়েটর, আশা করি বুঝতে পারছো।
দেখো এফ এবং টু এফ মানে দুইটা সমবিন্দু বলে লব্ধির ক্রিয়াদিক একই বিন্দুতে ক্রিয়ারত টু এফ এবং টু এফ প্লাস ওয়ান মানে লব্ধির দিকে যদি এরকম একই দিকে হয় তাহলে আমরা কি করবো, প্রথম ক্ষেত্রে প্রথম বল বাই দ্বিতীয় বল ইকুয়াল টু প্রথম বল বাই দ্বিতীয় বল, এটার অনুপাত সেম হবে। এটার অনুপাত কি হবে, সেম হবে যদি লব্ধির দিকটা একই থাকে। তাহলে প্রথম বল দ্বিতীয় বল, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বল এফ বাই টু এফ ইকুয়াল, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বল কত, টু এফ ডিভাইড বাই টু এফ প্লাস ওয়ান। ঠিক আছে, তো এবার আমাদের এখান থেকে এফ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে তুমি দেখতে পারো টু এফ এফ কাটা গেল, থাকলো কত, ওয়ান বাই টু, আর এখানে দেখো কত আছে, টু এফ ডিভাইড বাই টু এফ প্লাস টু। তাহলে আর আর গুণ করবো, আর আর গুণ করলে কি আসছে দেখো, ফোর এফ ইকুয়াল থাকলো হচ্ছে টু এফ প্লাস টু। তার মানে এখানে টু এফ এবার চলে আসলে টু এফ ইকুয়াল হচ্ছে টু। তাহলে এফ এর মান কত আসলে, এফ এর মান কিন্তু ওয়ান আসে। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেয়। যদি লব্ধির ক্রিয়াদিক একই থাকে, লব্ধির ক্রিয়াদিক যদি একই থাকে তাহলে আমরা কি প্রথম অবস্থায় অনুপাত দুইটা বলের, দ্বিতীয় অবস্থায় দুইটা বলের অনুপাত সমান হবে। ঠিক আছে, এরপরে দেখো লিমিট এক্স টেন্ডস টু ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 2 ডিভাইড বাই এক্স স্কয়ার ইকুয়াল কত। তাহলে এই টাইপের প্রশ্ন লিমিটের দেওয়া থাকলে তুমি যে লিমিটের ভ্যালুটা আছে না, এক্স ইকুয়াল 0 এই সমীকরণে পুট করে দাও। তাহলে বসাই দিলে দেখবা যে এখানে 1 আসছে, ই টু দি পাওয়ার এখানে 1 এখানে 1 মাইনাস 2, তার মানে 1 প্লাস 1 মাইনাস 2, উপরে থাকলো কত, 0, আর নিচে দেখো 0 পরিষ্কার মানে 0। তাহলে যখনই 0/0 ফর্মেট আসবে, যখনই লিমিটিং পয়েন্টটা বসানোর পরে 0/0 আসবে, তখন আমরা কি করি, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি। এল হসপিটাল রুল মানে কি, লব এবং হরকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি দেখো, ই টু দি পাওয়ার 5x ডিফারেন্ট করলে 5 ইনটু ই টু দি পাওয়ার x, ই টু দি মাইনাস 5x করলে কত হবে, মাইনাস 5 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 5x, 2 কে করলে তো 0 হয়ে যায়, এক্স স্কয়ার করলে কত হয়, এক্স স্কয়ার করলে 0 হয়। এবার আবার আমরা কি বসাবো, 0টা বসাবো। দেখো এক্স ইকুয়াল টু এখানে আবার এক্স ইকুয়াল টু 0 বসাও। তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, তাহলে 5 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে কত, 1 মাইনাস 5, তাহলে এখানে কত হলো, 5 মাইনাস 5 ইকুয়াল টু 0, উপরে আবার 0 হলো, x ইন্টু 0 মানে 2 ইন্টু 0 মানে 0, তাহলে আবার কত, 0/0 ফর্মেট আসলো। তাহলে যতবার 0/0 ফর্মেট আসবে ভ্যালু বসানোর পরে, ততবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে যাব। এল হসপিটাল মানে কি, লব এবং হরকে ডিফারেন্সিয়েট করা। তাহলে আবার দেখো প্রথমে ছিল 5, তাহলে 5 আবার সামনে চলে আসলো, কারণ আমরা জানি কি ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স যদি হয় তাহলে আলটিমেটলি কি হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, তো যে 5 আবার সামনে চলে আসলো, আগে থেকে 5 ছিল, 5 5 25, আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস 25 ই টু দি পাওয়ার এক্স। তাহলে এবার ডিসে থাকলো 2, এই যে এক্স কে ডিভাইড করলে কত, 1 হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে 25 যোগ 25 50/2 মানে 25 হচ্ছে, যেটা এক্স 0 হচ্ছে না। তাহলে 0 0 না হলে আমরা জাস্ট মানটা বসাই দিব। ঠিক আছে, মানটা বসালে যে ভ্যালুটা পাবো, অর্থাৎ লিমিটিং পয়েন্ট যেটা আছে এক্স 0 বসাই দিয়ে যে মানটা পাবো, 0/0 বাদে যে মানটা পাবো, অর্থাৎ অসংজ্ঞায়িত ভ্যালুগুলো বাদে। দেখো যদি শুধু 0 পাইতাম তাহলে অ্যান্সার হইতো এটা, কিন্তু 0/0 অ্যান্সার হবে না, এ টু দি পাওয়ার 0 অ্যান্সার হবে না। ঠিক আছে, তো 0 টু দি পাওয়ার ইনফিনিটি এরকম অ্যান্সার হবে না। অর্থাৎ লিমিটিং ভ্যালু বসানোর পরে যদি অসংজ্ঞায়িত ভ্যালু পাও তাহলে ওটা উত্তর না, যদি সংজ্ঞায়িত ভ্যালু আসে সেটা কিন্তু উত্তর। 0 আসলেও এটা উত্তর হইতো, বাট এটা মানটা পজিটিভ 5 আসছে, 25 আসছে, এটা উত্তর। ঠিক আছে, এরকম হওয়ার পরে বসাই দিবা, লিমিটিং পয়েন্ট বসাই দিবা, বসানোর পরে 0/0 আসলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবা, আর যদি 0/0 না আসে, অন্য কোনো মান আসে, তাহলে কি ডিরেক্ট ওইটাই উত্তর। দেখো আর ইকুয়াল আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল 0, কার্তেশীয় সমীকরণ কি হবে, তাহলে আমরা ভিতরে আর দিয়ে গুণ করে দিই, আর প্লাস আর কস থিটা ইকুয়াল কত, 2। তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর 2 মাইনাস আর কস থিটা মান হচ্ছে এক্স, 2 মাইনাস এক্স। দেখো এই পাশে রুট আছে, তাহলে কি রুট কাটতে হলে ওকে স্কয়ার করতে হবে, স্কয়ার করলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত, এবার দেখো এ মাইনাস বল স্কয়ার মানে কত, 4 মাইনাস 4x প্লাস হচ্ছে এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কয়ার কাটা গেল, থাকলো কত, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 কমন হলে 1 মাইনাস এক্স। তো এটা একটা কি পরাবৃত্ত না, এটা একটা কিন্তু পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা আমরা ওভাবে লেখা নাই, তাহলে লেখছে ওয়াই স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 4 এভাবে লেখছে আলটিমেটলি। তো এটা আমরা এভাবে লিখে দেবো, সমস্যা যেভাবে যাচ্ছে সেভাবে লিখে দেবো। এটা কি, এটা একটা পরাবৃত্ত, এটা কি পরাবৃত্ত। অনেক সময় তোমাকে বলতে পারে যে কোন একটা কি হবে, পরাবৃত্ত হবে। হ্যাঁ, এটা শীর্ষটিও চাইতে পারে, শীর্ষ চাইতে পারে, তো শীর্ষ কিভাবে বের করবা, বের করে ফেলবা। ঠিক আছে, এবার দেখো 3/2 এবং 2/3 ক্রম বিশিষ্ট দুইটা ম্যাট্রিক্সের যথাক্রমে এ এবং বি এর ভুক্তি 0 এবং 1। এ এবং বি এর ভুক্তিগুলা কি 0 এবং 1 হলে ট্রেস অফ বি এর সর্বোচ্চ মান কত। যখন এ এবং বি এর সকল ভুক্তি 0 হবে তখন ট্রেস অফ বি এর সর্বনিম্ন মান পাওয়া যাবে, এবং যখন সবগুলা ভুক্তি 1 হবে তখন কি পাবো, ট্রেস অফ বি এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে আমরা কি এ সমান কি সবগুলা ভুক্তি যদি 2/3/2, তার মানে তিনটা সারি 1 1 1 1 1 1 এটা পাইলাম। আবার বি সমান কত পাবো, বি সমান 2/3, তার মানে 2
এটা হবে বি, আর এ কত হবে, এ হবে তোমার হচ্ছে এরকম 1। তাহলে এর ক্ষেত্রে কি বলছে, এর বলছে তিনটা সারি থাকতে হবে, তিনটা সারি দুইটা কলাম, তাহলে 1 1 1 1 1, এটা এ পাইলাম। আর বি সমান কত হবে, বি সমান আছে 1 1 1 1 1 1। দেখো তিনটা 1 1 আছে না, সবগুলো 1 1 আছে না, তাহলে যোগ এ বি করলে আলটিমেটলি কি হবে দেখো, এ বি এর মাত্রা কি হবে, এটা 2 এটা 2, বাদ গেল, থাকলো কত 3/3 না। তো 3/3 ক্রমের 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হওয়ার কথা যদি এ বি করতাম, বাট আমার কোর্সে কি, কোর্সে হচ্ছে বি এ, কোর্সে কি বি এ। তাহলে বি এ যদি করতে চাই, দেখো বি এ, তাহলে বি এর মাত্রাটা তোমাকে বের করতে হবে, বি এ। তাহলে বি এর মাত্রা কত হচ্ছে দেখো বি এ, তাহলে এখানে প্রথমে ছিল কত, বি এর মাত্রা কত ছিল 2/3, তারপর দেখো 3/2, তাহলে কমন অংশ বাদ, তাহলে থাকলো কত 2/2, তাহলে 2/2 কমন একটা ম্যাট্রিক্স হবে, এবং সেটার মান হবে কত, এ বি ইকুয়াল টু হবে, দেখো সবগুলো 1 1 আছে না, তাহলে 1 1 1 1, এটাও একটা মান আসবে, ঠিক আছে। তাহলে এটা যোগফল করো, ট্রেস মানে কি, কর্ণগুলোর আমাদের যে প্রধান কর্ণ এটার যোগফল, তাহলে 1 + 1 মানে কত 2 হচ্ছে, তাহলে 2 কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2 হচ্ছে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে 3 3 হবে, আলটিমেটলি 1 1 লিখছি কেন, এখানে সবগুলো 3 হবে। 3 কেন হবে, 3 কেন হবে দেখো, তুমি যখন এই সারি দিয়ে এটার সারি দিয়ে কলমে গুণ করো, দেখো 1 1 1 যোগ করলে কত 3 হয়ে যাচ্ছে না, তাহলে 3 হইলো। আবার দেখো এটার সারি দিয়ে এটা কলম গুণ করো 3, আবার এটার সারি দিয়ে এটা কলম গুণ করো 3 3, ঠিক আছে। এবার ট্রেস অফ এ বি বের করো, ট্রেস অফ বি এ, এটা কিন্তু বি এ বের করতে বলছে, বের করতে বলছে বি এ বের করতে, আমরা এ বি বের করছি কেন, ট্রেস অফ বি এ, এর সমান কত হলো 3 যোগ 3, আমার কত হলো 6। দেখো পরবর্তী একটা প্রশ্ন, বহুপদী এবং জটিল সংখ্যা দুইটা থেকে আসছে। তো কোন একটা সমীকরণের মূল 2 + √3, এটা কি দ্বিঘাত সমীকরণ বলছে না, অবশ্যই দ্বিঘাত সমীকরণ। তো দেখো কোন সমীকরণের একটি মূল 2 + √3, এই টাইপের প্রশ্ন তুমি x মূল মানে কি x এর মান না, তাহলে x কত হবে 2 + i√3, এটা তোমাকে বলে দিয়েছে। একটি মূল মানে x এর মান, মূল মানে তো x এর মান, তাই না, তাহলে এখান থেকে তুমি x - 2 করতে পারো ইকুয়াল কত i√3, √3 ওই পক্ষে তুমি স্কয়ার করে দাও, স্কয়ার করলে কি পাওয়া যায়, এবারে a - হোল স্কয়ার, তার মানে x² - 4x + 4, এবার দেখো i² মানে কিন্তু -1 আর √3 পরে 3, তাহলে কি -√3 হয়ে যাচ্ছে, -3 হয়ে যাচ্ছে, তাই না, তাহলে -3 এবার চলে আসলো 7, তার মানে x² - 4x + 7 = 0, এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। তো এটা কই আছে দেখো, সি নাম্বার অপশন। তাহলে এইভাবে তোমাকে মূল দেওয়া থাকলে তুমি জাস্ট x = ওটা ধরে নেবা, ঠিক আছে, x = ওটা ধরে নেবা, ওকে, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। তো দেখো f of x = x + sin x, তাহলে x এর কোন মানটির জন্য f of x এর = 0 হবে, তাহলে f of x = 0 বের করো, তাহলে f' কি হবে, তাহলে f' তোমাকে বলছে 0, তার মানে f' বের করো, তাহলে f' করলে কত 1 প্লাস x কে বের করলে 1, sin x করলে কত হবে cos x, তাহলে cos x = কত 0, তার মানে তুমি এখানে লিখতে পারতেছো যে 1 + cos x এটা = 0, তার মানে x সমান কি হবে -1, এবার চলে গেল, তাহলে cos ইনভার্স -1, আর cos ইনভার্স -1 কখন হবে, যখন 180 ডিগ্রি তখন কিন্তু -1 হয়, তাহলে অ্যান্সার কি হবে পাই। দেখো -পাই থেকে 2 পাই বের cos θ + 1 এর ভ্যালু কত হবে, এটা কিন্তু সেম সূত্র, দেখো এটা সেম, পাই পাইলাম না, তাহলে পায়ের মানও কিন্তু 0 ডিগ্রি এবং 2 পায়ের মানও কিন্তু 0 ডিগ্রি, দেখো আচ্ছা এখানে তোমার -1 হবে, ঠিক আছে, -1 কত, পায়ের জন্য -1 হয়, আর পায়ের জন্য কিন্তু -1 হয়, ঠিক আছে। তো এরা কিন্তু কিভাবে দেখো cos, এটা লিখি cos পাই, এটা আলটিমেট লেখা যায় হচ্ছে তোমার cos পাই, এটা সমান কি লেখা যায় cos পাই, ঠিক আছে। আমরা সূত্র কি জানি, cos - θ এটা সমান কি তো cos θ, এখান থেকে আলটিমেট, ঠিক আছে। তাহলে cos পাই করলেও যাবো বা cos - পাই করলেও সেম জিনিসই পাবা, তাহলে এখানে ব্যাপ্তির অ্যান্সারটা কি হবে পাই থেকে পাই। দেখো 1 এবার চলে গেল -1, আগেরটার সাথে এটাকে একদম সেম, ঠিক আছে, একদম সেম। এবার দেখো একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুদের সঞ্চারপথের সমীকরণ কত, চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান, তাহলে ভুজ আর কোটি যদি সমান হয়, ভুজ এবং কোটি যদি সমান, তাহলে x = y, তার মানে কি হবে x - y = 0, এটাই শর্ত, তাই না, তাহলে বি নাম্বার হবে উত্তর। আলফা = এত, এটা এদের সম্পর্কে দেখো, আলফা এটা কিন্তু আলটিমেটলি জটিল মূলটা, এটা কি ওই যে এককের ঘনমূল আছে না, এককের ঘনমূল, এটা সমান আমরা কি জানতাম 1 ওমেগা², যেখানে ওমেগা, এই ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু -1 -√3i, আই তা থাকলে তুমি এখানে -√3 লিখতে পারো, -1 লিখতে পারো, ঠিক আছে, /2, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা আছে জাস্ট অনুবন্ধী, অনুবন্ধী মানে কি আয়ের শখটা বিপরীত চিহ্ন, এখানে প্লাস আছে, আয়ের শক্তি হবে নেগেটিভ, তাহলে কি অনুবন্ধী পেয়ে যাবে -√3i,
বাই 2। যদি আই না থাকে তাহলে তোমাকে এরকম দেওয়া থাকবে যে √3 মাইনাস √3, ঠিক আছে, মাইনাস √3 তুমি লিখতে পারো √3 আই, ঠিক আছে, একই জিনিস। তাহলে এটা কি দেওয়া আছে, এটা তোমাকে দেওয়া আছে ওমেগা, আর এটা দেওয়া আছে কি ওমেগা স্কয়ার। আমরা জানি কি যে ওমেগা একটার উপর কি স্কয়ার, তাই না, একটার উপরে স্কয়ার, ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা স্কয়ার, এরকম এটা 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 একটার উপর স্কয়ার এটা লেখা যায়। ওকে, তাহলে এখানে তুমি আলফা ইকুয়াল টু কত লিখতে পারো, আলফা ইকুয়াল টু আলফা বিটা বিটা স্কয়ার। প্রথমটা যদি আলফা হয় তাহলে উপরটা কি হচ্ছে আলফার উপর স্কয়ার করলে বিটা পাবা, ঠিক আছে। তাহলে কি হলো আলফা ইকুয়াল টু বিটা স্কয়ার, তাহলে বি নাম্বারটা হবে আমাদের উত্তর। অর্থাৎ 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 12x প্লাস 12y এত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে তোমাকে উপবৃত্ত আকারের ফরম্যাটে নিতে হবে। তাহলে উপবৃত্ত ফরম্যাটে নিতে হলে কি করতে হবে, দেখো x এর পার্টগুলোকে তুমি একদিকে নাও আর y এর পার্টগুলো একদিকে নাও, ওই পার্ট প্রকাশ করে দাও। তাহলে দেখো 2x স্কয়ার নিলাম আমরা এই সাইডে x এর পার্টগুলো একদিকে নিব আর y এর পার্টগুলো আলাদা নিব, ঠিক আছে। নিয়ে উভয় পাশে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করতে হবে। তাহলে এখানে কি লিখলা 2x স্কয়ার প্লাস এখানে মাইনাস 12x। যেহেতু এখানে কোর্সে আমরা এখান থেকে তোমাকে বুঝাই দেই, আচ্ছা এখানে আমি করে দিলে তোমার কাছে ক্লিয়ার হবে। 2x স্কয়ার মাইনাস 12x, ঠিক আছে, এই পাশে চলে গেল কত মাইনাস 3y স্কয়ার মাইনাস 12y, এখানে দেখো মাইনাস কত 29। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, 2 কমন নেব, 2 কমন নিলে x স্কয়ার মাইনাস 6x পাইলাম। আর এই পাশে দেখো মাইনাস 3 কমন নিলে কি পাবো, y স্কয়ার প্লাস 4 এখানে মাইনাস 29। তুমি এই ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার করবা, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার করবা, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার করবা। কিভাবে করবা, দেখো 2 ইনটু x স্কয়ার মাইনাস 3x, তাহলে আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু আচ্ছা 2x এর এর মান তো x আছে, b এর মান কত হবে 6 পাবো, তাহলে 3 হলে তাহলে অবশ্যই এখানে কি 9 আনতে হবে, 9 এর স্কয়ার। তাহলে x টা কি নিছো 9, x টা 9 দুগুণে 18, দেখো সামনে কিন্তু 2 গুণ অবস্থায়, তাহলে 9 বাইরে নিয়ে আসলে 18 কিন্তু আছে, x টা কিন্তু এই পাশে 18 নিছো। এই পাশে মাইনাস 3 আছে, এই পাশে তুমি তাহলে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু আর 2 এর সাথে গুণ করলে 4y পাবা। তাহলে এখানে অবশ্যই তোমাকে 4 নিতে হবে, তাহলে a প্লাস b স্কয়ার পাবা। তাহলে x টা কি নিছো দেখো তো 3 4 কিন্তু 12 মাইনাস 12 x টা নিছো। তাহলে এই পাশে x টা নিছিলে কত 9 দুগুণে 18, তাহলে এই পাশেও তোমাকে যোগ 18 যোগ করতে হবে। এই পাশে কি নিছো মাইনাস 12 x টা, তাহলে এই পাশে মাইনাস 12 নিতে হবে। আর এই পাশে তোমার 29 দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার সমীকরণ পাবা 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার, আর এই পাশে পাবা মাইনাস 3 ইনটু y প্লাস 2 হোল স্কয়ার। আর এখান থেকে দেখো 18 এখানে আলটিমেটলি তোমার হচ্ছে প্লাস 29 30 হয়ে যাবে, এটা থেকে বিয়োগ করলে 1 থাকে, ঠিক আছে, এরকম একটা মান তোমার চলে আসবে আলটিমেটলি। তাহলে এবার থাকলো কত, আমাদের প্লাস 1 থাকবে। দেন আমরা এই পাশে সবগুলোকে আলাদা আলাদা ভাগ করে নেব। তাহলে 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3 ইনটু y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত থাকলো 1। তাহলে এবার দেখো এটাকে লেখা যায় কত x মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইড বাই 1/2, এটাকে লেখা যায় y প্লাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই 1/3 ইকুয়াল কত 1। তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো a এর মান বড় না b এর মান, অবশ্যই হাফ এর মানটা বড় হবে, তাহলে a স্কয়ার মানটা বড়। দেন আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দেব। তাহলে a এর মান কত পেলাম, a এর মান পেলাম 1/√2 আর b এর মান পেলাম কত 1/√3। তাহলে সূত্র কত 4a স্কয়ার বাই b, ঠিক আছে না, 4a স্কয়ার 2b স্কয়ার বাই a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। তাহলে b স্কয়ার মান কত 1/3, তাহলে 2 ইনটু b 1/3 আর নিচে কত এর মান 1/√2। তাহলে এটা কাটাকাটি হয়ে মানটা চলে আসে, ঠিক আছে। তো এরকম ফরম্যাট দেওয়া থাকলে তুমি কি x এর পার্টগুলো একদিকে নিবা, y এর পার্টগুলো একদিকে নিয়ে এই পাশে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফরম্যাট করে দেই, মানটা পেয়ে যাবা যেভাবে দেখাইলাম। এবার দেখো আবার একটা ইন্টিগ্রেশন 1/x ডিভাইডেড বাই 1 প্লাস x, এটা মান দেওয়া আছে। তো সবসময় চেষ্টা করবা যে লবে যে মানটা দেওয়া থাকে না ওরকম কন্ডিশনে নিয়ে যাও, ওরকম কন্ডিশনে নিয়ে যাও। তাহলে আমাদের 1 মাইনাস x আছে, তাহলে আমরা যদি 1 প্লাস x আনতে যাই তাহলে এখানে কি করবো দেখো তো মাইনাস 1 এক্সট্রা করে আমার কি লাগবে, এক্সট্রা করে মাইনাস কমন নিয়ে এখানে 2 নিতে হবে। তাহলে 2 যদি না নেই তাহলে কি 2 এর থেকে 1 দিলে 1 পজিটিভ 1 পাচ্ছি, 1 পাচ্ছি, তাহলে মাইনাস 1 প্লাস 2 কোণ করে, ঠিক আছে, এই মানটা পাইলাম। এখন তোমাকে যেটা করতে হবে আংশিক ভগ্নাংশ, দেখো এটার সাথে এটা করলে কাটা যায়, মাইনাস 1 হলো 2/1 প্লাস x। দেন এবার এটাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা কি 2 ইনটু ln 1 প্লাস x হচ্ছে, তাই না। তাহলে এবার তুমি জাস্ট মানগুলো বসাই দিবা, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তাহলে মানগুলো বসাই দাও। তাহলে এখানে কত মাইনাস 1 কে সরি এটা ডিফারেন্সিয়েট করলে 0 হইতো, ইন্টিগ্রেশন করলে 0 হবে না, ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস x পাবো। তাহলে মাইনাস x পেলাম, এই পাশে 2 ln 1 প্লাস x আসলো 0 থেকে 1। তাহলে মানগুলো বসাই দাও, তাহলে 1 বসাই দাও, তাহলে এখানে আসলো মাইনাস 1 প্লাস ln মাইনাস 1 প্লাস ln 0, ঠিক আছে, ln 0। আর এই পাশে তোমার এখান থেকে মানগুলো সবগুলা বের করে দেওয়া যায়, ঠিক আছে। আর তুমি চাইলে যে 1 মাইনাস 1 এটা সমান কি লিখতে পারো মাইনাস ln e লিখতে পারো, ln e মানে কিন্তু 1, তাহলে ln e। আর এই পাশে দেখো চলে আসলো
টু স্কোয়ার, ঠিক আছে, এই টুটা এবার চলে গেল, তাহলে 2 এর পর স্কোয়ার লেখা যায় লন এ প্লাস লন 2 স্কোয়ার লন 4 মাইনাস লন এ, যেটা লন সমান কি লেখা যায়, বিয়োগ থাকলে কি লেখা যায়, ভাগ আকারে লেখা যায় 4/a। ঠিক আছে, তো এইভাবে ইজিলি মানগুলো বের করা যায়। তো সূত্রগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, কিভাবে সাজাইতে হয় এটা জানলেই হবে। তো ইন্টিগ্রেশন থেকে এত কঠিন প্রশ্ন তোমাকে দিবে না, জাস্ট একটু বুদ্ধি খাটালে অ্যান্সার পেয়ে যাবা।